আসসালামু আলাইকুম। সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন টক শো শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের দুজন গেস্ট উপস্থিত হয়েছেন। আরো একজন গেস্ট অপেক্ষারত আছেন, হয়তো সঠিক সময়ের মধ্যে উনি জয়েন করবেন আশাবাদ ব্যক্ত করছি। আহ সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত সাপ্তাহিক অনলাইন টক শো তারুণ্যের ভাবনা। আজকের বিষয় হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে কিছু আলোচনা করব। তার আগে ভূমিকায় কিছু কথা বলে নিব। ইতিমধ্যে আমাদের মাঝে দুজন গেস্ট উপস্থিত হয়েছেন। তো ভূমিকা বক্তব্যে কিছু কথা শুনে নিচ্ছে আগে। যারা আমাদের দেখছেন এবং জয়েন করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা দেখছেন তাদের মধ্য থেকে যদি কেউ সরাসরি লাইভে আসতে চান, আমাকে ইনবক্স করবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনাদের মতামত সরাসরি আহ, এখানে পেশ করতে পারবেন। আমরা চাচ্ছি রাউন্ডে দুজন বা চারজন মতামত নিব, এবং আপনাদের কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে যারা অতিথি আছেন তারা উত্তর দিতে চেষ্টা করবেন। তো প্রথমে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, আপনার নিজস্ব পরিচয় এবং আপনার বর্তমান কর্মস্থান কোথায় থাকেন, নিজের পরিচয় দিয়ে লাইভটা শুরু করুন। যেহেতু আমাদের লাইভটা অনেকেই দেখেন, পুরো বাংলাদেশ ব্যাপী বা পুরো বিশ্বব্যাপী বলা যায়, সেক্ষেত্রে পরিচয়টা দিয়ে দিলে সবার ক্ষেত্রে সুবিধা হয় আর কি। তো আপনাকে দিয়ে শুরু করছি। শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি পেশায় একজন ঔষধ বিজ্ঞানী। কাজ করছি বাংলাদেশের স্বনামধন্য একটা ঔষধ প্রতিষ্ঠান অবসিডিয়ান ফার্মা লিমিটেড বরিশাল প্ল্যান্টে। এখানে আমি ভ্যালিডেশন অ্যান্ড কোয়ালিফিকেশন, ওয়াটার সিস্টেম, এই তিনটার ইনচার্জ হিসেবে আছি। আচ্ছা, আজকে যারা লাইভ দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র আলোচনা শুরু করছি। আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যে সময় সারা ওয়ার্ল্ড ব্যাপী কোভিড-19 প্যান্ডেমিক চলছে। আর এই সময় আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। ও তার আগে আরেকটু পরিচয় দিয়ে নিই। আমাদের গ্রামীণ স্বাস্থ্যসেবার আসলে যারা মেইন কর্ণধারকে আমরা এখনো পুঁথিগত বিদ্যার বাহিরে বুঝি, তারা হলো আমাদের মেডিসিনের সেক্টরে যারা বিজনেস করে, ঔষধের দোকান যারা পরিচালনা করে। আর আমি বরিশাল জোনের এই ঔষধের যারা দোকান দেয় এদের সিগারেট ফার্মাসিস্ট বলে। এদেরকে সুদীর্ঘ 5 বছর পর্যন্ত এখানে ট্রেইনার হিসেবে আছি, পড়াচ্ছি। সরকারি একটা রেজিস্ট্রেশন কোর্স, ফার্মাসি ফাউন্ডেশন কোর্স বলে এটাকে। যার ফলে যারা গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে এদের সাথে আমার ডিরেক্টলি একটা ওতপ্রোত সম্পর্ক 5 বছর যাবত, যেহেতু আমি একজন ইন্ডাস্ট্রিতে কাজ করি আর তারা ফিল্ডে কাজ করে, যার সংমিশ্রণে আমি আপনাদের কিছু বাস্তব জিনিস আজকে বলার চেষ্টা করব। জি, আমরা অধীর আগ্রহে আপনার বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করবেন এবং আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। জি, এখন দেখা যায় যে গ্রামীণ স্বাস্থ্যসেবার অন্যতম সমস্যা হলো আমাদের মেডিসিনের অ্যাবিউজ। আমাদের সঠিকভাবে মেডিসিনটা ব্যবহার হচ্ছে না, যার ফলে দেখা যায় গ্রামীণ জনগণ তাদের হেলথে সবচেয়ে বেশি ভোগে আনওয়ান্টেড মেডিসিন ডোজ নেওয়ার ফলে। এটার প্রধান কারণ হলো, একটা উদাহরণ দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল, একজন লোকের জ্বর আসছে, সে কই যায়? সরাসরি হয়তো ডাক্তারের কাছে। এখনো আমাদের ওই প্র্যাকটিস গড়ে ওঠে না গ্রামীণ জনপদে যে ডাক্তারের কাছে যাবে অথবা টেলিমেডিসিনের সহযোগিতা নিবে। এই প্র্যাকটিস এখনো গড়ে ওঠে নাই, যার ফলে দেখা যায় যে সে সরাসরি কোন এক মেডিসিনের দোকানে যায় অথবা
নিজের মতো করে ডাক্তারি করে নিজে চিকিৎসা করে, যার ফলে সে দেখা যায় যে সে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ঔষধ বেশি সে নিচ্ছে। একটা পরিসংখ্যান আমি এখন একটু বলি। বর্তমানে প্রচলিত মানে প্রাথমিক চিকিৎসা হিসাবে আমি সবাই মূলত ফার্মেসিতে চলে যায় এবং তার আগে নিজের মতামতে বা ফার্মেসিতে যারা থাকে উপস্থিত তাদের মতামতে ওষুধ নিয়ে আসেন। যেহেতু আমি একটু আমাদের হেলথ কাঠামো নিয়ে বলি, তারপর এই বিষয়টায় ঢুকি, কেন এই বিষয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব, কারণ যার ফলে দেখা যায় যাতে আমাদের যারা টক শোটার শুনবে অ্যাটলিস্ট তারা কিছু হলে বেনিফিটেড হবে। আমাদের কিন্তু গ্রামীণ স্বাস্থ্য সেবা যদি 2011 স্বাস্থ্যনীতি দেখি, স্বাস্থ্যনীতিতে কিন্তু যে কাঠামোতে গভর্নমেন্ট সাধারণত প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে 9টা ওয়ার্ডে 9টা কইরা ক্লিনিক আছে, তারপর উপজেলা, জেলা, বিভাগীয়, এই 4টা ক্যাটাগরিতে গ্রামীণ স্বাস্থ্যসেবা গভর্নমেন্টের নীতিমালায় তৈরি করা। 4 ক্যাটাগরিতে 4 ধরনের ট্রিটমেন্ট প্রদান করা হয়, যার ফলে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে ওখানেও কিন্তু পর্যাপ্ত লোকে ট্রিটমেন্ট দেয়, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের লোকজন এতই আনকনসাস যে তারা এখনো আমাদের কমিউনিটি ক্লিনিকের হেল্পটা পর্যন্ত পুরোপুরি নেয় না। আর এটা অনেক লেকিংস আছে, সবসময় ওখানে একজন প্যারামেডিক্যাল ডাক্তার থাকার কথা, যারা ম্যাথস করা ডাক্তার তারা থাকে না, বা যে একজন নার্স থাকার কথা সেও সবসময় থাকে না। ওটা সপ্তাহে 5 দিন খোলা রাখা গভর্নমেন্টের নিয়ম, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন। আর যার ফলে দেখা যায় ওখান থেকে ইনিশিয়াল অবস্থা আমাদের যেসব ওটিসি মেডিসিন আছে, ওটিসি মেডিসিনটা হলো ওভার দা কাউন্টেড মেডিসিন, যেটা উইদাউট প্রেসক্রিপশনে প্রোভাইড করতে পারে, কিন্তু আমাদের গভর্নমেন্টের নীতি অনুযায়ী কোনো মেডিসিন উইদাউট প্রেসক্রিপশনে সেল করতে পারবে না এক্সেপ্ট ওটিসি প্রোডাক্ট ব্যতীত। আর এই ওটিসি প্রোডাক্টগুলো, এটা 150টা ওটিসি প্রোডাক্ট আমাদের ডিজিডিএ মহোদয় মানে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে লিস্টেড করা, যে এই 150টা প্রোডাক্ট আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে ওখান থেকে যে ম্যাথস যে ডক্টর আছে অথবা যে নার্স থাকে যে তার মাধ্যমে প্রোভাইড করা হয়, এবং এই মেডিসিনটা গভর্নমেন্ট পুরোপুরি প্রোভাইড করে। এবং একটা পরিসংখ্যানে দেখা যায় যে মানে ওভারঅল বাংলাদেশের চিত্র, মানে পার মান্থ একটা কমিউনিটি ক্লিনিক থেকে 5,000-এর প্লাস মানুষ ট্রিটমেন্ট নিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এখনো আমরা কমিউনিটি ক্লিনিকটাকে ওই অর্থে এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছি না, যার ফলে দেখা যায় যে এখন একটা পেশেন্ট যখন হাসপাতালে যায় তার আগে সে প্রথম ইনিশিয়াল অবস্থাতে মেডিসিনের দোকানে, তো মেডিসিনের দোকানে যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত যে ফার্মাসিস্ট থাকার কথা, কিন্তু আমাদের সারা বাংলাদেশে ওভারঅল চিত্র হলো প্রায় মোর দ্যান 4 থেকে 5 লক্ষ ওষুধের দোকান আছে, কিন্তু ফার্মেসি নিবন্ধিত ফার্মেসি টেকনিশিয়ান আছে 1,30,000 প্লাস এরকম। যার ফলে দেখা যায় যে এখনো আমাদের যে 4.5 থেকে 5 লাখ মেডিসিনের দোকানের জন্য যে পরিমাণ, যদি 2 জন করে আমি লোক ধরি তাতে কমপক্ষে 10 লক্ষ সরকারি ট্রেনিং প্রাপ্ত ফার্মেসি টেকনিশিয়ান দরকার, কিন্তু তার এগেনিস্টে সরকারি নিবন্ধিত টেকনিশিয়ান আছে 1,30,000, তার থেকে একটু বেশি। যার ফলে দেখা যায় যে একটা বিশাল জনগোষ্ঠী সে মেডিসিনের বিজনেস করতেছে, গ্রামীণ স্বাস্থ্য সেবায় কন্ট্রিবিউট করতেছে, বাট তার প্রপার ট্রেনিং নেই। প্রপার ট্রেনিং না থাকার ফলে যে সমস্যাটা হয় যে একজন পেশেন্ট তার কাছে গেলে সে উইদাউট প্রেসক্রিপশনে তার কাছে হায়ার মানে লোয়ার থেকে হায়ার অ্যান্টিবায়োটিক পর্যন্ত সে সেল করছে, আনওয়ান্টেড ওষুধ খাওয়াচ্ছে। কোন তারটা ছোট্ট আর একটা উদাহরণ দিই, আমাদের এমন কোনো পেশেন্ট নাই যে মানে একটু সমস্যা ফিল করলেই সেটা গ্যাস মানে পিপিআই প্রোডাক্ট খায় না, মানে আমাদের যাকে বলে বাংলা গ্যাস্ট্রিকের ঔষধ অথচ দেখা যায় যে একটা গ্যাস্ট্রিকের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট সব পেশেন্টের কিন্তু প্রয়োজন হয় না। এখনো আমার আর এখানে আরেকটা আমাদের যারা মানে গ্রামীণ জনগণ তাদের একটা কনসেপ্ট আছে, যখন আমি একটা মানে আরে কি এনএসআইডি প্রোডাক্ট নিই মানে ব্যথার ঔষধ নিই, তো ব্যথার ঔষধ নিলে তার সাথে আমার ঔষধ মানে পিপিআই প্রোডাক্ট খাওয়াটা বাধ্যতামূলক, কিন্তু আসলে এটা হলো মানে সত্য, মানে এটা সত্য জিনিস না।
যে সব অ্যানালজেসিক ঔষধের সাথে যে আমার সাইন প্রোডাক্ট খাইতে হবে, এটা কিন্তু ঠিক না। আর আমাদের গ্রামীণ জনপদের সবচেয়ে বড় সমস্যা হইলো এটা যে তারা কারণে অকারণে তারা এই পিপিআই প্রোডাক্ট গুলো নিচ্ছে, যার ফলে দেখা যায় যে তারা আস্তে আস্তে তাদের স্টোমাকের প্যারিটাল যে সেলগুলো আছে আমাদের, ওইটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং একটা সময় সে নানান ধরনের সমস্যায় ভুগতেছে। কারণ মেডিসিনের অপর নাম হলো বিষ, ঔষধের সহজ বাংলা ভাষা হইলো বিষ, আর একটা বিষ কোনোদিনও মানুষের বডির জন্য শুভকর নয়। তা এইটা গেল এখানে। তারপর দ্বিতীয় পয়েন্টে আসি যে আমাদের এখন বর্তমানে প্রধান সমস্যা হলো অ্যান্টিবায়োটিক। কেউ জ্বর আসছে, কেউ সর্দি লাগছে, কারো হয়তো অন্য একটু ডিসকমফর্ট ফিল করছে, কথা নাই বর্তা নাই, দোকানে যাইয়া সে আমাদের যে অ্যান্টিবায়োটিকের কোনো ক্লাসও ফলো করে না, সরাসরি সেফলোস্পোরিন গ্রুপে অ্যান্টিবায়োটিক সে খাচ্ছে। আর আমাদের গ্রামীণ যারা চিকিৎসক আছেন তারাও মানে উইদাউট রুল অ্যান্ড রেগুলেশন ব্যতীত যে কোনো পেশেন্টকে ঔষধ দিয়ে দিচ্ছে, যার ফলে দেখা যায় যে আর একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া প্রেসক্রিপশন করতে পারবে না। আর বিশেষজ্ঞ ডাক্তারও প্রেসক্রিপশন করতে গেলে তার আগে তার একটা ব্লাড কালচার করতে হবে, যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় তার ইউরিন সিএস করতে হবে, এখানে দেখতে হবে তার আসলে কোন ব্যাকটেরিয়াটা তার বডিতে সেন্সিটিভিটি শো করে। আচ্ছা, যে আমার দেখা গেল বডিতে 50 জন অ্যান্টিবায়োটিক বাজারে আছে, তাই 50 জন অ্যান্টিবায়োটিকের ভিতরে সবচেয়ে আমার জন্য সুইটেবল কোনটা, এটার জন্য ব্লাড কালচার করে তারপর অ্যান্টিবায়োটিক সিলেক্ট করে তারপর খেতে হয়। কিন্তু বাট আমাদের গ্রামীণ যারা পল্লী চিকিৎসক আছেন, যারা মেডিসিনের বিজনেসম্যান আছে, তারা কি করে প্রথমে একটা ওষুধ দিল, 2 দিন 3 দিন খাওয়াইলো, কাজ হইলো না, তারপর আবার সে 2-3 দিন পর আবার সে গ্রুপ চেঞ্জ করে, এরকম করে তাকে নানান ধরনের ওষুধ তাকে খাওয়াচ্ছে। অথচ একটা অ্যান্টিবায়োটিক যদি কোনো পেশেন্ট খায়, একটা অ্যান্টিবায়োটিক ন্যূনতম একটা ডোজ আছে, তার কোর্সটা কমপ্লিট করা লাগে, যার ফলে কি হয় যদি কোর্স কমপ্লিট না করে তার বডিতে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হইলে তার বডিতে আরো নানান ধরনের সব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তা এই যে সমস্যাগুলো আছে, তা যার ফলে কি হয় তখন সে মানে এলাকার তখন সে গ্রামীণ ডাক্তার, তারপর উপজেলা লেভেলে যায়, উপজেলা থেকে জেলা, তারপর বিভাগীয় পর্যায়ে আসে, তখন সে এত ধরনের মেডিসিন সে খাচ্ছে, খাওয়ার ফলে যখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসে সে তখন ডায়াগনোসিস করতে পারতেছে না আসলে আমি এই পেশেন্টকে কোন ধরনের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। আর আমরা যদি ফার্স্ট অল কান্ট্রির দিকে তাকাই, সেখানে প্রত্যেকটা পেশেন্টের একটা করে আপনার হেলথ কার্ড করা আছে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি ধরনের ঔষধ খাচ্ছে তার একটা লিস্ট থাকে সেখানে। কারণ আমাদের একটা মেডিসিন খাইলে তার সাইড ইফেক্ট আমার বডিতে 5 বছর পর হইলেও শো করতে পারে, কিছু মেডিসিন আছে ইমিডিয়েটলি শো করে, কিছু মেডিসিন আছে অন্তপক্ষে 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে শো করে, যার ফলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো ওই রকম প্রত্যেকটা পেশেন্টের হেলথ কার্ড তৈরি হয় নাই। সে নিজেই জানে না, সে বলে আমি 10 টাকা দামের ওষুধ খাচ্ছি, 50 টাকা দামের ওষুধ খেয়েছি, আসলে এক্স্যাক্টলি সে কি খাইছে সে নিজেও বলতে পারতেছে না, যার ফলে সে যখন একটা সমস্যা পাতিত হয় সে আর ডাক্তারও আর ওই রকম সব ধরনের টেস্ট করেও সে আইডেন্টিফাই করতে পারে না যে আসলে তার কোন সমস্যার ফলে আসলে এই রোগটা তার তৈরি হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেক নাগরিকের উচিত নিজস্ব একটা মেডিসিন কার্ড তৈরি করা, সেখানে সে নিজে লিখে রাখবে যে আসলে আমি এই সমস্যা হয়েছিল, আমি এই ঔষধটা খাইছি। এইটা যদি কোনো চিকিৎসক যখন সে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, তার কাছে যদি সে শো করে যে আসলে আমি এই সমস্যা ফলে এই ওষুধগুলো আমি দীর্ঘদিন খাইছি বা 6 মাস 9 মাস বা 2 মাস খেয়েছি, যার ফলে দেখা যায় যে সে ডাক্তার সে একটা মানে বুঝতে পারে যে আসলে তার এই সমস্যাটা কিসের ফলে হয়েছে। আচ্ছা, আমাদের মূলত সিস্টেম ডেভেলপ করতে হবে এবং আমাদেরকেও সচেতন হতে হবে ব্যক্তি পর্যায়ে। আমরা আরেকটু বক্তব্য নিয়ে আসছি, একটু সূচনা বক্তব্য, আপনি একটু অপেক্ষা করুন, দুজন গেস্ট ইতিমধ্যে চলে আসছে, আমরা একটু আনমিউট করে দিচ্ছি। অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সাহেব আমাদের সাথে আছেন, পরবর্তীতে জয়েন করছেন পিআর সবুজ বিশ্বাস। তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমত অ্যাডভোকেট সাজ্জাদ হোসেনের সাহেবের কাছ থেকে কিছু জানতে চাই
তারপরে ইয়াসিন বিশ্বাস আছে। তো আপনি গ্রামীণ স্বাস্থ্য সেবা নিয়ে আপনি সূচনা বক্তব্য কিছু শেয়ার করতে পারেন আমাদের সাথে। তারপর আমরা টপিকস অনুযায়ী নেক্সট আবারও আপনার কাছে আসবো। বিসমিল্লাহির রহমানির আপনার রহিম। পরিচয় আসসালামু দিয়ে আলাইকুম। কথা শুরু করবেন। আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ দেখেন, এই জন্য আপনার বর্তমান কর্মস্থান এবং কি অবস্থায় আছেন সবকিছু বলেই শুরু করুন। আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন খান। আমার বাড়ি হচ্ছে খোলপটুয়া, রামনা ইউনিয়ন। আমি মূলত ঢাকা জজ কোর্টের এঙ্গেজড লয়ার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাপেন্টিস অ্যাডভোকেট, অর্থাৎ যাকে বলে শিক্ষানবিশ আইনজীবী সুপ্রিম কোর্ট। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি সুপ্রিম কোর্টে, আর আমার বাসাটা যেহেতু ঢাকা জজ কোর্টের পাশেই, সেহেতু ওখানে বেশি পাওয়া যায়। আর মূলত প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমাকে এই প্রোগ্রামে অতিথি হিসেবে রাখছেন, বিশেষ করে সচেতন নাগরিক সমাজের সভাপতি রিয়াজ ভাই, সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম ভাই আছেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ভাই, আর এখানে আরো দুইজন অতিথি আছেন, সাখাওয়াত হোসেন ভাই আছেন, পিয়ার বিশ্বাস অর্থাৎ সবুজ ভাই, আমাদের প্রিয় সবুজ ভাই। এই তো আসলে বাংলাদেশ অনেকে বলে উন্নত দেশের একটা পর্যায়ে পড়ে গেছে, কিন্তু ন্যাচারালি কতটুকু সেটা বিষয় হয়তো আমরা চারদিকে খেয়াল দিলে বুঝতে পারি। বিশেষ করে আমাদের হাসপাতালের যে অব্যবস্থাপনা, বিশেষ করে সেগুলো আসলেই যখন সরকারি হাসপাতালে যাওয়া হয় তখন বোঝা যায় প্রায় 65% লোক রুরাল এরিয়া অর্থাৎ গ্রামে বসবাস করেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়াটা একদম মানে অসম্ভব। এদের স্বাস্থ্যসেবা 10%ও নিশ্চিত হচ্ছে না, যেটা আসলে ইউরোপ আমেরিকাতে তাদের গ্রামের জনসাধারণ পাচ্ছে, তার 10%ও মনে হয় যে আমার বাংলাদেশের সাধারণ জনগণ পাচ্ছে না। হ্যাঁ, তবে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মোটামুটি তারা এই বিষয়টা নিশ্চিত করতে পারছে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের কিছু বিশেষায়িত হাসপাতাল থেকে শুরু করে প্রথম শ্রেণীর যে হাসপাতালগুলো, সেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ব্যয়বহুল, যা আমাদের মতো গরিবদের এই ব্যয়টা বহন করা খুবই অসম্ভব। এই তো তারপরও বিষয় হচ্ছে যে আমরা অনেকে একটা বিষয় বলতে চাচ্ছি যে সরকার, যে সরকারি আসুক, তারা কিন্তু অর্থাৎ স্বাস্থ্যসেবা খাতে একটা ভালো বাজেট করে এবং সে অনুসারে কিছু অর্থাৎ যে পথ্য যাকে বলা হয়, আমরা ডাক্তারি ভাষায় অর্থাৎ ডাক্তার যারা তাদের ভাষায় পথ্য, আমাদের ভাষায় হচ্ছে ঔষধ। সে ঔষধগুলো দেখা যায় যে আমাদের প্রায় 487টি মনে হয় যে হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, কিন্তু আমি অদ্যাবধি দেখিনি কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কি কি ঔষধ আছে তার কোনো চার্ট টানানো আছে। বা এটা কিন্তু নিয়ম, সরকারি নিয়মের চার্ট টানানো থাকা উচিত। আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। বিষয় হচ্ছে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চার্ট থাকা দরকার। আমি একটু আপনার সাথে এখানে আসলে চার্টের যে বিষয়টা বলছেন ওটা আসলে পুরোপুরি ঠিক না, কারণ হলো এতগুলো মেডিসিন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ থাকে, অতগুলো ওষুধের চার্টটা টানানো সম্ভব না। ওটা এক একটা উপজেলা লেভেলে কি পরিমাণ মেডিসিন, কোন কোন গ্রুপের মেডিসিন পাবে তার জন্য আলাদা বই আছে, তাদের রেজিস্টার বুক, ওটা ওইখানে মেনটেন হয়। ওটা চার্ট আকারে দেওয়াটা সো মাচ ডিফিকাল্ট এবং একটা প্র্যাকটিসও
ইম্পসিবল, কারণ আপনাকে 300 মেডিসিন একটা হাসপাতাল করে আছে। না, একটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আমাদের সরকারি, আমি যতটুকু জানি স্বাস্থ্য কমপ্লেক্সের যে ম্যানুয়াল, সেখানে নিয়ম আছে যে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ঔষধগুলো সরকারিভাবে বরাদ্দ হয় তার একটা চার্ট থাকবে, যেগুলো নাই বা নতুন যেগুলো ইনক্লুড হচ্ছে তার হালনাগাদ করতে হবে, এটা নিয়ম। তা না হলে আমি একটা ঔষধের জন্য গেলাম, বাট ওনারা বললো নাই, আমার তো বোধগম্য নাই যে আসলে ঔষধ আছে কি নাই। হ্যাঁ, কিন্তু না তারা এইটা, দেখা যায় যে ঠিকই সেই ওষুধগুলো বিক্রি করতেছে। না না এই এইটার জন্য আর হলো আপনার তাদের আলাদা লগবুক, একটা রেজিস্টার লগবুক মেনটেন করে, ওই লগবুকে হলো এটাকে কন্ট্রোল করা হয় কি মেডিসিন আমার কাছে আছে কি মেডিসিন নাই। এখন ওইখানে পর্যন্ত তো ওরা যাইতে পারে না, ওই চারটা টানানো থাকলে সেটা তো একটা বলা যায় যে ওপেন এভিডেন্স যে এটা আছে, না থাকলে তো বলার কিছু নাই, নাই বললে ওকে আছে কিন্তু নাই দিচ্ছে না, এরকম হচ্ছে। আর আমাদের কমিউনিটি ক্লিনিক যেগুলা বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানেও যেখানে একটু মানবিক ডাক্তার আছে তারা কিছুটা সেবা দিচ্ছে, বাকি জায়গাগুলো সেরকম সেবা আমরা পাচ্ছি না। আর গ্রামীণ স্বাস্থ্য সেবাটাকে উন্নত করার জন্য আসলে আমাদের সরকার যদি ল অ্যান্ড এনফোর্সিং অথরিটিটা আরো শক্তিশালী করতো, যাতে এই যারা দুর্নীতি করবে, দুর্নীতির সাথে সম্পৃক্ত এই হাসপাতালগুলায় বা হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরে তাদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিবে, বা বিভিন্ন রকমের যে পানিশমেন্ট হওয়া দরকার সেগুলো যদি নেওয়ার একটা ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের মনে হয় এই স্বাস্থ্য সেবা খাতটা একটু হলেও ডেভেলপ হতো। কিন্তু আমাদের দেশে আমরা এই যে দেখলাম বিভিন্ন রকমের হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় ব্যাপক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বাজেট হচ্ছে, কিন্তু আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। এমনকি গত কবে 2-1 দিন আগেই আমি এটা শেরে বাংলা মেডিকেল কলেজের একটা দেখলাম, ফিচার দেখলাম কোন পত্রিকায় যেন, যে সেখানে অধিকাংশ অর্থাৎ মেশিনারিজ যেটা সেগুলো বিকল, অধিকাংশ মেশিনারিজ, এবং সেখানে অনেক অর্থাৎ ডিপার্টমেন্টের যে বিভাগীয় প্রধান থাকে, সেখানে তাদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, বা তাদেরকে যে স্বাস্থ্য সেবা দেওয়া দরকার সেটা দিচ্ছে না। অথচ এই একটা হাসপাতালে মেডিসিন প্লাস রুগীদের খাবার, তারপর যে মেশিনারিজ, তারপর আদার্স ইকুইপমেন্টস, ম্যানেজমেন্ট বাবদ সরকারের শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আসলে আমরা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি না। আসলে এই যে আলোচনা আমরা করতেছি এটা একটা ভালো দিক, আমাদের এই আলোচনায় কতটুকু মানে আমাদের উপজেলা পর্যায়ে কতটুকু টনক নড়বে বুঝতেছি না, সেন্ট্রাল পর্যায়ে তো অনেক দূরের বিষয়, কিন্তু দৃষ্টিকোণ একটু কাজ করতো। হ্যাঁ, একটা ইনফরমেশন দিছি, সেটা হলো এই যে ইকুইপমেন্টের কথা বললেন, মেডিকেল ইকুইপমেন্ট, যে হাসপাতাল ইকুইপমেন্ট কেন নষ্ট থাকে, তারা লিখিত একটা পরিসংখ্যান দিই, এটার হলো প্রধান দায়ী ওই হাসপাতালের আশপাশে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলো। তারা কি করে, সরকারি হাসপাতালে টেকনিশিয়ান থাকে বা অপারেটর থাকে, তাদেরকে বলে তুমি মেশিনটাকে নষ্ট করে দাও, তুমি মেশিনটাকে নষ্ট করে দাও। তুমি যখন মেশিনটা নষ্ট করো তার মানে ওই টেস্টটা করার জন্য তার বাইরে যেতে হবে। এইরকম করে করে আমাদের সরকারি প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট অপারেটর কর্তৃক ইচ্ছাকৃত নষ্ট করা হয়। তারপর গভর্নমেন্টের ফান্ডে দেখা হয় না, মেশিন নষ্ট, কাজ হচ্ছে না, তার মানে হলো তুমি এই টেস্টগুলো বাহির থেকে পাই না। বিষয় তো আমি ওইটাই বুঝতে চাচ্ছি, এটা তো আমাদের ইনহিউম্যানিটি, যেটা একজন ডাক্তার বা হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত, আসলে হাসপাতালের যখন একজন মানুষ যায়, আসলে যখন অসুস্থ হয়, আর মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝে আসলে ওই সুস্থতাটা তার কতটা প্রয়োজন বা কতটা আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই পর্যায়েও যারা এত ইনহিউম্যানিটি, অমানবিক হয়,
সেটা আসলে আমাদের বাংলাদেশের কারণ অনেক দেশই হয়, বাংলাদেশের জন্য আরো দুর্ভাগ্যজনক, আরো দুঃখজনক। সাখাওয়াত যেটা বলছো, আমি ওই পরিপ্রেক্ষিতেই বলতে চাচ্ছি যে ওই যেটা নষ্ট করে দেওয়ার কথা। হ্যাঁ, তো এটা কতটা ইনহিউম্যানিটি, শুধু ব্যবসার প্রয়োজনে সরকারের শত শত কোটি টাকা লস হচ্ছে, আর আমরা সাধারণ জনগণ অনেকে তো দেখছি যে হয়তো ঘরে চাউল নাই, কিন্তু সে কর্জ কইরা টাকা নিয়ে বরিশাল যাচ্ছে চিকিৎসা করার জন্য। সেখানে গিয়ে যদি 3,000 4,000 টাকা শুধু টেস্টে দিতে হচ্ছে, অর্থাৎ অপ্রয়োজনীয় টেস্ট, টেস্ট দরকার নাই, সেই টেস্টে দিতে হচ্ছে। অথচ সরকারি হাসপাতালে যদি এই ইকুইপমেন্টস গুলো থাকে, কারণ থাকার কথা, কারণ তাদের বাজেট হচ্ছে অনেক একটা। আমাদের দেশে তো এখন স্বাস্থ্য খাতে মনে হয় শিক্ষা খাতের পরেই স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বাজেট। অথচ আমাদের সেই এগুলো তো আমরা সুযোগ সুবিধা, সেই মেরিটস যেগুলা আমাদের সেগুলো ভোগ করার মতো কোনো সুযোগ সুবিধাই নাই। আর যারা একটু গ্রামের, তারা অনেক সময় ওই বিষয়টাকে যুক্তি সহকারে উপস্থাপনও করতে পারে না যে কেন নাই, কি কারণ নাই, তারা মুখ বুজে অনেক সহ্য করে। আর আমি এগুলো ঢাকায় নয়, অনেক জায়গায় দেখছি যে হাসপাতালে আসলে যে অমানবিক আচরণগুলো হয়, এটা আসলেই মানে গ্রহণযোগ্য না। আর গ্রামীণ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সরকার, প্রত্যেক সরকারই চায় ডেভেলপ করার জন্য, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে যারা প্রাইভেট ক্লিনিক খুলে, বিশেষ করে দেখা যাচ্ছে সিজার লাগবে না, সিজার করাচ্ছে। তারপর বিভিন্ন যে এই বিষয়গুলো অমানবিক নিয়ে আমরা একটু কাজগুলো পরে দেখা যাচ্ছে, আসতেছি। সিজার একটা সিজারে আমরা তারা 20-25 একটু হাজার টাকা নেয়। হ্যাঁ, জি জি, আমরা এই সমস্যাগুলি নিয়ে একটু পরে কথা বলবো। এই হ্যাঁ, যেমন ঠিক আছে। সিজার না লাগলেও সিজার করা, তারপর আমাদের অবকাঠামোর সাথে যে হ্যাঁ, পর্যাপ্ত ডাক্তার বা নার্সের ব্যবস্থা কেন হচ্ছে না, বা অনেকে আছে শহর থেকে গ্রামমুখী হয় না, ডাক্তাররা বেশি দিন থাকে না, বিশেষজ্ঞরা। এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো। আগে আরেকটু সূচনা বক্তব্যে আমরা পিয়ার সবুজ বিশ্বাসের কাছ থেকে একটু সূচনা বক্তব্য নেব, সেই গ্রামীণ স্বাস্থ্যসেবা হ্যাঁ, নিয়ে কি শাকিব, একটু ভাবছেন যেটা হচ্ছে আমাদের, প্রেক্ষাপটে, এবং হ্যাঁ তার দৃষ্টিকোণ থেকে আর কি শুনতে চাচ্ছি প্রাথমিক কিছু কথা। তারপর আমরা এই সমস্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে সবাই কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা আমাদের দেখছেন, তারা যদি কেউ মতামত দিতে চান সরাসরি অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আমরা পিয়ার সবুজ কাছ থেকে এখন শুনবো। বলুন আপনার কথা। শুভ সন্ধ্যা সবাইকে। স্পেশালি থ্যাঙ্কস শাকিল আহমেদ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে ইনভাইট করার জন্য। অনুষ্ঠানে আজকে সাজ্জাদ আছে, আর বিশেষ করে আমাদের ফার্মাসিস্ট সাহেব আছেন, সাখাওয়াত আছেন। খুব ভালোই লাগছে আসলে এরকম একটা আলোচনায় আসলে মেডিকেল পয়েন্ট গুলো বা প্রবলেম গুলো আশা করি চলে আসবে। আর আমাদের অডিয়েন্স যারা আছে, আশা করি তারা আসলে ট্রিটমেন্টের ব্যাপারে আশা করি আমাদের সাথে থাকবেন, আশা করি কিছু হলেও উপকৃত হবে। তো আমাদের আসলে স্বাস্থ্য সেবা আর গ্রামীণ স্বাস্থ্য সেবা, আমার পরিচয়টা একটু দেই। আমি হচ্ছে ইম্পেরিয়াল হসপিটালে আছি, দ্যাট ইজ কোলাবোরেটেড উইথ ডাক্তার দেবী শেঠি, ইন্ডিয়ান কার্ডিয়াক সার্জন। আমি এখানে কর্পোরেট অ্যাফেয়ার্স এর হেড হিসেবে আছি। তো যেহেতু অনেকদিন ধরেই হেলথ সেক্টরে আছি, সাখাওয়াত আছে ফার্মা লাইনে, মানে যেটা হচ্ছে যে ওষুধ আবিষ্কার করে দেয় বাংলাদেশের মানুষের জন্য। তো আমি ওই পয়েন্ট ধরেই যদি আর করোনাকালীন সময়ে এবং এই শীতকালীন সময়ে আশা করি যে আমাদের অডিয়েন্স বা পেশেন্টরা যারা আছে, তো আশা করি এই করোনাকালীন সতর্কতা অবলম্বন করবেন। আসলে যেটা হচ্ছে যে করোনা একটা ভাইরাস, তো এরকম কিন্তু এরকম না হলেও আমাদের কিন্তু এখন অনেক নতুন নতুন ভাইরাস এসেছে। এই শীতকালে এই ভাইরাস গুলো অ্যাটাক করছে। এখন কিন্তু অনেকেরই জ্বর আছে, কোল্ড আছে, ফ্লু আছে। এগুলো কিন্তু ছোট ছোট ভাইরাসের কারণেই হচ্ছে। তো যেটা হচ্ছে যে গ্রামীণ ট্রিটমেন্ট, এখন ধরেন যে এই ভাইরাস বলেন, জ্বর বলেন, আর ওই যে একটু প্রিলিমিনারি কথায় যেটা বলবো যে ওই আপনার ডায়রিয়া বলেন, তো সাখাওয়াত বলেছে একটু আগে। তো আমার আসলে এখানে একটু প্রারম্ভিক আলোচনায় আমি একটু এটা দিয়ে শুরু করতে চাই যে আমাদের ট্রিটমেন্টটা নিয়ে যদি বলি, যে
ধরেন যে আমাদের ট্রিটমেন্ট যারা করে, হেলথ প্রফেশনাল যারা, দেখা যাচ্ছে যে জাস্ট 2-3টা পয়েন্ট বলবো, যেহেতু আমি প্রারম্ভিক আলোচনায় ডিটেইলসে যাবো আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে যে তার জ্বর হচ্ছে, বিকজ এখন একদম কারেন্টলি হচ্ছে অনেকেরই জ্বর হচ্ছে। তো জ্বর হচ্ছে, সে ফার্মেসিতে যাচ্ছে। ইভেন যারা ডক্টর আছে, ডক্টর বলতে আমি মনে করি যে এমবিবিএস ডক্টর বা রেজিস্ট্রার্ড ডিপ্লোমা ডক্টর, এরা হচ্ছে আসলে বেসিক্যালি ডক্টর। তো এরা এই সময়টায় জ্বর হচ্ছে, দেখবেন যে এখন ফার্মেসিতে গেলে, এখন কয়টা বাজে, ধরেন যে এখন বাজে হচ্ছে 8টা 9, এই টাইমে দেখবেন যে আসলে যদি আপনার একদম আহ দেখবেন যে অনেকেই ফার্মেসিতে এই সময়টা একটু রাশ থাকে শীতকালীন সময়, মানে কমন আমি একটা অবস্থা বলতেছি। তো দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, দেখবেন যে সিপ্রোফ্লক্সাসিন এখন যে প্রত্যেকটা দোকানে কি হারে দিচ্ছে, মানে তা আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট আদৌ ডিটেইলসে হচ্ছে সাখাওয়াত বলবে যে সিপ্রোফ্লক্সাসিন আসলে কখন দেয়, আহ, এবং কোন পর্যায়ে আমরা দেয়, এবং নট অনলি দ্যাট, ধরেন যে ডায়রিয়া নিয়ে আসতেছে, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিচ্ছে। এখন সিপ্রোফ্লক্সাসিন এই ডায়রিয়ার কোন স্টেজে দেয়? সিপ্রোফ্লক্সাসিন ইজ এ অ্যান্টিবায়োটিক। তো ধরেন জ্বর হইছে, তো জ্বর হইলে তার ওই মাইক্রো অর্গানিজম যদি তার বডির মধ্যে না থাকে, তাহলে তো সিপ্রোফ্লক্সাসিন তার নিড না। তো দেখা যাচ্ছে যে যেমন ধরেন টাইফয়েড জ্বর, এটা কোন অর্গানিজম আসলে টাইফয়েড জ্বরটা করে? সালমোনেলা টাইফি নামক একটা জীবাণু। তো এই জীবাণুটা যদি তার ব্লাডে, তাকে যদি সিবিসি না করা হচ্ছে, তার ব্লাডে আদৌ এই জীবাণুটা আছে কিনা না দেখি, দেখা যাচ্ছে সিপ্রোফ্লক্সাসিন দেদারসে দিয়ে দিচ্ছে। এখানে আরো একটু অ্যাড করি যে সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছে, তার কিন্তু একটা ডোজ আছে। ডোজ হচ্ছে মানে বিডি ডোজ, মানে 2টা করে সপ্তাহে হচ্ছে সে পাবে হচ্ছে 7 দিন পাবে, মিনিমাম 7 দিন, আরো এক্সটেন্ডও হতে পারে। তো এখানেও দেখা যায় যে সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছে, বাট 1-2টা দিচ্ছে, পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাচ্ছে, মাইক্রো অর্গানিজম থাকুক আর না থাকুক, বাট ওই ডোজটা টোটালি কমপ্লিট করা হচ্ছে না, যার ফলে তার বডিতে কি হচ্ছে, রেজিস্ট্যান্স গ্রো করতেছে। মানে ওই জীবাণুটা তার বডিতে আস্তে আস্তে, ওই দেখা যায় যে ওই 5 বছর পরে, 10 বছর পরে ওই সিপ্রোফ্লক্সাসিন তার বডিতে আর কোনো কাজ করছে না, রেজিস্ট্যান্স গ্রো করতেছে। আচ্ছা দাদা, আমি কি একটু এটা ব্যাখ্যা করে দেব, একটু রেজিস্ট্যান্সটা না আপনি করে দেবেন কিভাবে হয়? এটা হচ্ছে রেজিস্ট্যান্স শাখাওয়াত ব্যাখ্যা করবা, যেহেতু প্রারম্ভিক থাক, ডিটেইলসে হচ্ছে এটা তুমি হচ্ছে সলভ করবা, যে রেজিস্ট্যান্সটা কিভাবে হচ্ছে যে গ্রো করতেছে বা রেজিস্ট্যান্স আসতেছে। তুমি এটা তোমার জন্যই আমি রাখা, যে ডিটেইলসে এটা যাবা। আমি আশা করি যে আজকের প্রোগ্রামটা যাতে রোগীরা দেখে, এবং আমাদের সাথে যেহেতু ফার্মাসিস্ট আছে, আশা করি রোগীদের উপকার হবে। এবং আমাদের গ্রামীণ সেবায় এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম, তারা জানেও না আদৌ যে এটা প্রবলেম। তারপর ধরেন যে প্রিলিমিনারি যে কয়েকটা পয়েন্ট মানে বলতেছি, এগুলো ডিটেইলসে আস্তে আস্তে আসবো। ধরেন যে এখন করোনা করোনা একটা এটা হচ্ছে যে আমাদের এটা কি বলে, এই বাংলা ভাষায় বললে সোয়াশে রোগ। সোয়াশে বলতে যে এটা ওই এখন যদি আমাদের ধরেন যে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। তো এইগুলো দেখা যায় যে আসলে আমাদের গ্রামে আপনি এখন মানে আশা করি যে করোনাটা চলে যাক, করোনা কিন্তু আসলে কমছে না। মানুষ হয়তো বা জানতেছে যে করোনা কমতেছে, বাট আমরা যারা এই হেলথ সেক্টরে আছি, আমরা জানি যে করোনার অবস্থাটা আসলে এখন কেমন বাংলাদেশে। তো এই যে করোনার ব্যাপারটা, যেমন ধরেন যে হ্যান্ড স্যানিটাইজের ব্যাপারে, আমি গ্রামে অনেক মানুষ এমনও ছিল, জানি না এই করোনাকালীন সময়ে স্যানিটেশনটা তারা বুঝতে পারছে কিনা, যে দেখা যায় একদিনে একবার হলেও একবারও সাবান দিয়ে হাত ধোয় না। আবার দেখা যায় যে সাবান দিয়ে হাত ধুচ্ছে কখন, ভাত খাচ্ছে, ভাত খেয়ে সে ভালো করে হাত ধুচ্ছে। মানে সে আদৌ ভাত খাওয়ার পর যদি সে সাবান দিয়ে হাত নাও ধোয়, তাহলেও কিন্তু তার আসলে অত বড় প্রবলেম নাই। তো যাই হোক, এটারও ডিটেইলসে যাব। তো আশা করি সবাই হচ্ছে যে আমাদের সাথে থাকবে, এবং আর হচ্ছে যে আশা করি আজকে লাইভে যদি কোনো দর্শক আসে, একটু হলেও যে বর্তমান সময়ের যে ডিজিজ গুলো হয়, আমরা যদি এখানে কেউই ডক্টর নেই, বাট রিলেটেড কিন্তু প্রফেশনে আছে, এবং আমাদের গ্রামীণ যে স্বাস্থ্য সেবায় যে প্রবলেম গুলো আছে, এইগুলোর মধ্যে কিন্তু আমরা আসলে, যেহেতু ফার্মাসিস্ট আছে, আমি অনেকদিন হেলথ সেক্টরে আছি, আমাদের অ্যাডভোকেট সাহেবও আছেন, হ্যাঁ, তো
আশা করি যে ওই অ্যাডভোকেট আবার ল নিয়ে কথা বলবে যে আসলে আমাদের ওই বাস্তবায়নটা হচ্ছে কিনা, যেমন হসপিটাল গুলোতে ওই যে ডায়াগনস্টিক আস্তে আস্তে আসবে, যে ডায়াগনস্টিক আসলে সিজার করতেছে তো করতেছে, মানে ধরেন যে আসলো সিজার টেকনিশিয়ানই করে ফেলতেছে, হ্যাঁ, ধরেন যে সিজার করার যে প্রোটোকল, হ্যাঁ, ওটি আছে কিনা, অ্যানেস্থেসিয়া আছে কিনা, এই প্রোটোকল গুলো আসলে কতটুকু মেনটেন হচ্ছে। যেমন ধরেন জি যে আপনি যদি আমার বাড়ি তো খোলপটুয়ায়, এটাও আসলে বলে রাখি, আমার বাড়ি খোলপটুয়ায়। অনেক দর্শকরা হয়তো বা চিন্তা করে যে ঢাকার মানুষ, তো এই জন্য হচ্ছে যে আমি খোলপটুয়ার মানুষ হিসেবে দেখবেন যে যদি আমি মঠবাড়িয়াতে যান, ডৌতলাতে যান, এখানে আমি আসলে কাউকে এই ডৌতলা না, মানে আমি আসলে কোনো স্থানের নাম স্পেসিফিক বলছি না। গ্রামীণ যেটা হয় হেলথ সেক্টরে কি হয়, এটা গ্রামীণ না, বাংলাদেশের প্রেক্ষাপটেই টাকা হইছে, আমি কি কি করব, আমার অনেক টাকা আছে। অনেকেই জানে যে হেলথ সেক্টরে খুব লাভ, মানে এখানে হচ্ছে এই 80% লাভ থাকে, 70% লাভ এটা থাকে। এখন এমন ভাবে এই জেনে, বাণিজ্যিকরণ আর কি হয়ে গেছে, আপনার হেলথ হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলে এডুকেশন, দুইটা এতটা বাণিজ্যিকরণ হয়ে গেছে, মানে সবকিছু এটা নিয়ে চিন্তা হচ্ছে। মানুষের সেবাটা চিন্তা হচ্ছে আসলে এই, যেভাবে পাওয়া কথা ওইভাবে পাচ্ছে না আসলে। হ্যাঁ, এবং যেমন ধরেন যে এই গ্রামীণ সেবাটা যদি, ব্যবস্থায় সচেতনতারও বিশাল একটা অভাব আছে আর কি। জি সচেতনতার বলেন। অভাব। আর আমরা হুম। যারা হেলথ সেক্টরটা নিয়ন্ত্রণ করি, যেমন এই যে হসপিটাল করতেছি, তার তো এই হেলথ সেক্টরে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যে হ্যাঁ, এখন দেখা যায় সে মাইক্রোবায়োলজিস্টও না, ফার্মাসিস্টও না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডও না, হসপিটাল নিয়ে কোনোদিন কাজ করে না, বিদেশ গিয়ে প্রচুর টাকা কামিয়েছে, টাকা তার আছে। কারণ এই হসপিটাল ডায়াগনস্টিক বলেন, এখানে টাকা ইনভেস্ট, এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। অন্য সব ব্যবসায় কম দিয়ে হয়, এখানে মানে কম দিয়ে হয় না। তো এখানে আসে মূলত যারা খুব বেশি টাকা আছে, এক একটা ইকুইপমেন্টস এর অনেক দাম, তো তারা টাকা আছে, কাজ করতেছে। আবার দেখা যায় তারা কি কোন জায়গায়, তারা অ্যাডমিনিস্ট্রেশনের একদম, অ্যাডমিনিস্ট্রেশনের আবার দুইটা পার্ট আছে, একটা অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, আর একটা হচ্ছে মেডিকেল পার্ট। এখন দেখা যায় তারা মেডিকেল পার্টটাও নিয়ন্ত্রণ করতেছে। মেডিকেল পার্টটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই একজন ডক্টর দরকার, অথবা হেলথ প্রফেশনাল দরকার। তো তারা যদি মেডিকেল পার্টটা নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আর হলো না, তাহলে কি হলো, টাকা আছে, হসপিটাল দিয়ে বসছি, আমরা দেশি মানুষকে ঠকাচ্ছি। যে আমরা যে ট্রিটমেন্টটা যদি না থাকতো, ওই দেশি মানুষ ট্রিটমেন্টের অভাবে কোথায় চলে যেত, বরিশালে চলে যেত, ঢাকায় চলে আসতো। বাট তারা চিন্তা করলো এত সুন্দর সুটেড মুটেড একটা হসপিটাল করছে, ডায়াগনস্টিক করছে, দেখেই একটা কেমন লাগে, রিসিপশন আছে সুন্দর, ঢুকতিছে ওর মধ্যে যে ওটি, বিশেষ করে একটা হসপিটালের কি ওটি থাকবে ভালো, একটা হসপিটালের হাইজিন, ট্রিটমেন্ট প্রোটোকল, এই এই জিনিসগুলো হচ্ছে হসপিটালের প্রাণ। তারা কি করছে, ডেকোরেশন একদম ফার্স্ট না স্টেজে আপনি ঢুকে আপনি রিসেপশনটা। আমি একটু শেয়ার করতে চাচ্ছি, গ্রামে যে শিওর শিওর আমরা যে শিওর। ক্লিনিক গুলি দেখছি, প্রাথমিক অবস্থায় অনেক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু যারা রোগী বা যারা ভিকটিম তারা কিন্তু অনেকটা সুবিধা পাচ্ছে। হঠাৎ করে আপনার অক্সিজেন দরকার, দূরে কোথাও গেলে হয়তোবা সেই রোগীটা হয়তোবা নাও বাঁচতে পারে। তো সরাসরি তারা কিন্তু কিছু সেবা হলেও বর্তমান যে আপনার ব্যক্তি মালিকানায় যে ক্লিনিক গুলি উঠছে সেগুলো থেকে কিন্তু অবশ্যই সুবিধা পাচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে এই ক্লিনিকগুলিতে যে আপনার যে সরঞ্জামগুলি আছে চিকিৎসা বা টেস্ট যেগুলি দেয়, এই সরঞ্জামগুলি মূলত ঢাকা বা বরিশাল থেকে যেগুলি এক্সপায়ার্ট আপনার সরঞ্জাম, সেগুলি কোনোভাবে একটু রিপেয়ার করে তারা এই টেস্ট গুলি করে, যেগুলি থেকে আসলে পারফেক্ট কোনো রিপোর্ট আসে না, এরকম অনেকে ধারণা বা এরকম মনে করে। তো আপনাদের এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা যে আসলে তারা এই যে যে যন্ত্রপাতি গুলো আসলে পারফেক্ট কিনা, বা তারা এগুলি পারফেক্টলি ইউজ করে কিনা, অথবা এই জাতীয় যে টেকনিশিয়ান দরকার সেগুলি তারা ব্যবহার করে কিনা? আপনারা যেহেতু এই না, সেক্টরের সাথে জড়িত, এই সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে ওইটা, শাকিল ঠিকই বলেছেন। যেটা হচ্ছে যে ওই ইকুইপমেন্ট গুলো, এটা দেখেন যে বড় বড় প্রতিষ্ঠানও এটা হয় যে ঢাকায় যে ইকুইপমেন্টটা একটু পুরনো হয়ে যায়, ওইটা বরিশালে দিয়ে দেয়। এটা ধরেন বড় বড়রাও করে। তো পুরনো জি। হয়ে গেলেই সেটা খারাপ হয়ে যায় তা না। তবে হ্যাঁ। ইকুইপমেন্টের ব্যাপারে যদি ডায়াগনস্টিক সেন্টারের সেন্টার থাকে ওই হসপিটালে, বা টোটালি একটা ডায়াগনস্টিক সেন্টার হয়, অবশ্যই ইকুইপমেন্ট অথেন্টিক হওয়া উচিত, এটা আমি মনে করি। তো এখানে লিমিটেশন আহ হয়তো বা থাকলেও থাকতে পারে। আর হসপিটালের ব্যাপারে যেমন ধরেন যে আমি বিগত সময়েই আমাদের ওই সারাউন্ডিং এরিয়ায় একটা ঘটনা ঘটছে। পেশেন্ট গেল, তো পেশেন্টকে দেওয়া হয়েছে সেপ্ট্রাকজন, সাখাওয়াত আসলে মেবি, আমি আসলে যতদূর আমি গেস করেছি যে সেপ্ট্রাকজন দেওয়া হয়েছে। তো ওই ডক্টর কি করলো, উনি এমার্জেন্সিতে ছিল,
জানি না ডক্টর আসলে সেফট্রোএক্সন দেওয়ার যদি সে নিয়মটাই না জানে, একটা পেশেন্ট ধরেন যে তার সেন্স নাই বা সে খুব উইক পেশেন্ট, তার টলারেবিলিটি কমে গেছে, তার বিপি লো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাকে যদি সেফট্রোএক্সনটা সে নাকি 30 সেকেন্ডে দিছে, সাখাওয়াত এটা বলবে যে সেফট্রোএক্সন আসলে কিভাবে দিতে হয়, তো সে 30 সেকেন্ডে দিছে, সাথে সাথে পেশেন্ট এক্সপায়ার করে। তো যে আমরা এরপরে সেফট্রোএক্সন সাকর সাহেবের কাছে যাব, অনেকগুলি প্রশ্ন অনেক ব্যাপারে ব্যাখ্যা তার কাছ থেকে নিব অবশ্যই। জি বলেন, সংক্ষিপ্ত করেন, তারপর আমরা সাকর সাহেবের কাছ থেকে শুনবো। হ্যাঁ, তো এটাই আর কি। তো আমি শুধু যে এগুলো লিমিটেশন বললাম, তারপরে হচ্ছে তারা আমাদের হেলথ সেক্টরে এগিয়ে আসছে, এই জন্য আমরা অনেক তাদের কাছে কৃতজ্ঞ। এই হসপিটাল গুলো, ক্লিনিক গুলো না হলে হয়তোবা আমাদের সেই প্রাইমারি ট্রিটমেন্ট গুলোই কেউ পেশেন্ট পেতো না, মৃত্যুর জি হারটা খুব বেড়ে যেত পেশেন্টদের। মৃত্যু এখন একটু ভরসা করা যায় যে ওইখানে একটা হসপিটাল আছে, ওখানে একটা এমার্জেন্সি আছে। জানি না হসপিটাল কর্তৃপক্ষ এমার্জেন্সি কি এটা বোঝে কিনা। তো আহ, এই জিনিসটা একটু জাস্ট আমাদের একটু আশার বাণী। শুধু হচ্ছে তাদের কাছে একটু রিকোয়েস্ট, তাদের ট্রিটমেন্ট অপশনটায় যদি কোনো সমস্যা থাকে সেটা একটু তারা ঠিক করে দিক। তাদের টাকাও আছে, তারা টাকা খরচও করতেছে, তারা এক্সপার্টিস, তারা ওই সাজেশনটা হয় কোনো মেডিকেল পার্সন দিয়ে নিক বা মেডিকেল এক্সপার্টিস দিয়ে তারা ওইটাকে কন্ট্রোল করুক। এটাই আর কি, এটাই হচ্ছে এটাই, আমার হ্যাঁ। প্রাথমিক ইয়ে তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি বেশ কিছু ভালো চমৎকার কথা বলেছেন, যেগুলি আসলে আমাদের জানা ছিল না। আমারও ব্যক্তিগতভাবে আমিও এতটা এক্সপার্ট না এই আপনার চিকিৎসা বিষয়ে। তারপর আপনাদের কাছ থেকে শুনছি, জানছি, ধন্যবাদ আপনাদেরকে। তো এই পর্যায়ে আমরা সাকর সাহেবের কাছ থেকে শুনবো। সে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আরো কিছু কথা বলবেন, আমি থামিয়ে দিয়েছিলাম। তো আপনার কথাগুলো বলেন। ধন্যবাদ শাকিলকে। এখন আমি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। আমার মেইন যে কোশ্চেন গুলো দাদা করছে তার আগে একটু এক্সপ্লেন করি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে। আমাদের ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঔষধ বিজ্ঞানের একটা অন্যতম নিয়ম হলো যে আপনি যতটুকু পারবেন তার ততটুকু আপনি ট্রিটমেন্ট করেন। আপনি যদি না জানেন, না বুঝেন, আন্দাজে কোনো ট্রিটমেন্ট করবেন না। ভাই এটা আমি পারি না, এটার জন্য অমুক লোক বিশেষজ্ঞ আছে, আপনি তার কাছে চলে যান। কিন্তু আমাদের গ্রামীণ যে ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে তারা কি করে, তারা মনে করে তারা মানে একাই সব রোগের ট্রিটমেন্ট দিয়ে ফেলাবে। তাদের হাসপাতালে অল ইন ওয়ান, মানে 100% স্বয়ংসম্পূর্ণ। আসলে এটা সম্ভব না। তো মানে এই তারা যে রেফার করে না, তারা রোগীকে ধরে রাখে যে চিকিৎসা সেখানেই হবে, এখানেই হবে। যত এখন বড় সমস্যাই হোক। হ্যাঁ, এই যে রেফার করার টেন্ডেন্সিটা যদি তাদের ভিতরে গ্রো করে, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের গ্রামীণ জনপদ একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। তার কাছে গেছে অক্সিজেন, মানে শ্বাস প্রশ্বাস শুরু হইতে অক্সিজেন দিল, পেশেন্ট বেটার ফিল করলো। তারপর যদি সে মনে করে তার সমস্যাটা খুব গুরুতর, তাকে বেটার হসপিটালে রেফার করে দেবে, তাহলে কিন্তু পেশেন্টটা ভালো হয়ে যায়, তাহলে কিন্তু তার শরীরে অবনতি হয় না। কিন্তু পেশেন্টটাকে সে স্টে করায়, স্টে করার ফলেই সমস্যাটা বেশি হয়। আর দ্বিতীয়ত আর একটা কোশ্চেন আপনি করছিলেন, সেটা হলো মেডিকেল ইকুইপমেন্ট। তা মেডিকেল ইকুইপমেন্ট পুরাতন হইতে পারে, কোনো অসুবিধা নাই, কারণ আমার একটা মোবাইল আছে, যদি মোবাইলটা আমার সচল থাকে তাহলে কথা বলতে তো অসুবিধা নাই। এজন্য আমাদের একটা বিষয় ক্যালিব্রেটেড করা, এটাকে বলে ক্যালিব্রেশন বলে, যে আমার ইকুইপমেন্টের পারফরমেন্স ঠিক আছে কিনা, রেজাল্ট সে ঠিক দিচ্ছে কিনা, রিডিং ঠিক আছে কিনা। এই জন্য একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে ওই মেশিনটাকে সে ক্যালিব্রেটেড করে নেবে। যদি মেশিন ক্যালিব্রেটেড হয়, ইটস ওকে, সেটা দিয়ে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমি বরিশাল শহরের কথা যদি বলি, ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারই তাদের ইকুইপমেন্ট গুলা ক্যালিব্রেশন করা না, যার ফলে একই টেস্ট আপনি যদি 5টা ডায়াগনস্টিক সেন্টারে করান, 5 ধরনের আপনি রেজাল্ট পাবেন। আর এটা ভুক্তভোগী আসলে ব্যক্তিগত জীবনে সবাই কম বেশি আছে। আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে যে এক এক জায়গায় এক এক টেস্টের রিপোর্ট এক এক ধরনের আসা আর কি। মূলত তারপরে মানে চিকিৎসা যারা করতে যাবে তারাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আসলে আমার রোগ আছে কি নাই। মানে রোগ নির্ণয় করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কঠিন পরিস্থিতি আর কি। এখন এই জন্য একজন ডাক্তার সে প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট জানে, কিন্তু মেইন সমস্যা ডায়াগনোসিসে। আমাদের যদি প্রত্যেকটা ইকুইপমেন্ট ক্যালিব্রেশন করা থাকে, আমি আপনাকে এনশিওর করছি, যেহেতু আমি একজন ফিল্ডের কর্মী হিসেবে, আপনার প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার হয়তো আপনার 10% ভেরি করতে পারে, এর বেশি রিপোর্ট কোনোদিনও ভেরি করবে না। তা আমরা লিমিট দিই 5%, যে আমি যদি আমার ল্যাবে টেস্ট করে দিই, অন্য ল্যাবে টেস্ট করলে 5% এর বেশি ভেরিয়েশন হবে না। তবে থেকে ডাব্লিউএইচ অর্গানাইজেশন থেকে 5% অ্যাকসেপ্টেড, যে আমি পাইছি এখানে 95%, না ওদের হয়তো 90% সে পেতে পারে, এটা গ্রহণযোগ্য। তার থেকে বেশি হইলে তাহলে যে কোনো একজনের ত্রুটি আছে।
বুঝতে পারছেন? তারপর এখানে আমার কোশ্চেনগুলো একটু উত্তরে আসি, তারপরে কিছু আরো কিছু জিনিস শেয়ার করব। দাদা একটা কোশ্চেন করলো সিপ্রোফ্লক্সাসিন। এখন একটা পেশেন্ট যদি একটা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করে তাহলে তার কি কি সমস্যা হতে পারে? এখন একটু ব্যাখ্যা করি অ্যান্টিবায়োটিকটা কি। আমাদের বডি ফিজিওলজিটা একটু চিন্তা করেন। আমাদের বডির ভিতরে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আর্মি, পুলিশ, বিডিআর, গ্রাম পুলিশ, সব ধরনের বাহিনী আমাদের বডির ভিতরে আছে। আর আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক বাহির থেকে দিই, অ্যান্টিবায়োটিক তো সেটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এখন উদাহরণ ধরা যাক, আপনার ডায়রিয়া হয়েছে, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার ফলে আপনার ডায়রিয়া হয়েছে, কিন্তু যখন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাইলেন, সিপ্রোফ্লক্সাসিন খাইলেন, তা সিপ্রোফ্লক্সাসিনের কাজটা কি হলো যে ও যাইয়ে ডায়রিয়ার জীবাণুটাকে হয় মেরে ফেলবে, নয় এটাকে বক্ষণ করে ফেলাইবে, নয় এটার জোন অফ ইনহিবিশন করে দেবে। তিনটে কাজ করবে একটা অ্যান্টিবায়োটিক। নইলে এটার সেল ওয়ালকে ছিদ্র করে দেবে, একে মেরে ফেলাবে। কিন্তু দেখা যায় প্রথম মানে আমাদের যদি 5 দিন ডোজ থাকে বা 7 দিন থাকে, একটা জীবাণুকে মারতে তার মিনিমাম 5 থেকে 7 দিন লাগে। যখন আপনি 2টা ডোজ খাইছেন, খাওয়ার পরে এই যে আপনি একটা মানে একটা র্যাব পাঠাই দিলেন শরীরের ভিতরে, মানে অ্যান্টিবায়োটিকটাকে কম্পেয়ার করলাম র্যাবের সাথে, ও ওইটাকে দেখে জীবাণুটা সুপ্ত অবস্থায় চলে যায়, চুপচাপ, কোনো নড়াচড়া করে না, সে দেখেও দেখে না। তার মানে হলো কি, সে তার বডির ভিতরে কোনো কলোনি করতেছে না, বডির ভিতরে সে তার বংশ বিস্তার করতেছে না, সে স্থির অবস্থায় আছে। তার মানে আপনার শরীরটাকে 1 থেকে 2 দিন বেটার ফিল করবেন। কিন্তু যখন ও আপনার ডোজটাকে বন্ধ করে দেবেন, বন্ধ করার পর সমস্যাটা কি হবে, কিছুদিন পরেই ও আবার নতুন করে জীবাণুটা আপনার বডিতে বংশ বিস্তার শুরু করলো। আবার দ্বিতীয়বার যদি আপনি সেম মেডিসিন খান, ও তখন কি করে ফলস অ্যান্টিবডি তৈরি করে রাখে জীবাণুটা। যখন আপনি ওই অ্যান্টিবায়োটিকটা দিলেন, আপনার অ্যান্টিবায়োটিকটা যাইয়ে ফলস অ্যান্টিবডির সাথে সে যুদ্ধ করলো, যুদ্ধ করে তার শক্তিটা সে রিডিউস করে ফেলাইলো, কমাই ফেলাইলো। যখন সে মেন জীবাণুর কাছে যাওয়ার ফলে তার মারতে যে পরিমাণ তার স্ট্রেংথ দরকার, শক্তি দরকার, ওই শক্তিটা আর থাকে না। যার ফলে কি হয়ে যায়, ওই অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যায়, আপনার দ্বিতীয়বার আপনার শরীরে কাজ করে না। আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা? যে আপনি একটা ডোজ খাইলেন, খাওয়ার পর কমপ্লিট না করলে আপনার ওই যে জীবাণুটা ওইটার অ্যাগেনিস্টে ফলস অ্যান্টিবডি তৈরি করে রাখলো। দ্বিতীয়বার যদি আবার কিছুদিন পরে সেম ডোজটা আপনি নেন, সেম ডোজ নেওয়ার পরে ওইটাকে আগে থেকেও চিনে ফেলাইছে যেটা আমার শত্রু, ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা, যে শত্রুকে চিনে ফেলাইয়া সে ফলস কতগুলো অ্যান্টিবডি পাঠাই দিল, ওইটার সাথে ওই শত্রু মারামারি করলো, করার পর সে দুর্বল হয়ে গেল, সে মেইন শত্রুকে কিল করতে পারলো না। যার ফলে ওই জিনিসটা আপনার বডিতে আজীবনের জন্য আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে গেল। তখন আপনি যখনই অ্যান্টিবায়োটিক খাবেন, কাজ তুই আপনার বডিতে অন্যান্য অর্গানিজমে সে ক্ষতি করার চেষ্টা করবে। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তারপর দাদা আরেকটা কোশ্চেন করলো, সেফটি একজন দেওয়ার সাথে সাথে একটা পেশেন্ট মারা গেল। মানে সেফটি একজনটা হলো আমাদের যে অ্যান্টিবায়োটিকের সর্বোচ্চ স্ট্রেংথ বলি আমরা সেফলোস্পিন অ্যান্টিবায়োটিককে। আর এইটা 3rd জেনারেশন, 5টা জেনারেশন আছে, তার ভিতরে 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক হলো সেফটি একজন সোডিয়াম। এটা একটা, আর এইটা ইনজেক্টেবল 2টা রুটে দেওয়া যায়, একটা আইভি, একটা আইএম। এখন এটা আপনার দিতে হয় আপনার রিকনস্টিটিউট ঠিকভাবে কইরা, তারপর আস্তে আস্তে এটাকে পুশ করতে হয়। কিন্তু আপনি যদি এট এ টাইম এটাকে আপনার ব্লাডে পুশ করেন, তাহলে সমস্যাটা কি হইলো, মানে একদম ফোর্স আকারে, যে আমি একটা ট্যাবলেট খাইলে এটা আমার অ্যাবজর্পশনে যাইতে মিনিমাম আধা ঘন্টা সময় পাই মিনিমাম। আর একটা স্টাইল প্রোডাক্ট যখন আপনি ভেইনে পুশ করবেন, এটা আপনার 100% অ্যাবজর্পশনে যখন ইমিডিয়েটলি চলে যায়, যার ফলে দেখা যায় যে পেশেন্টের হার্টে যাই ইম্প্যাক্টটা পড়ে, হার্টটাকে সে ব্লক করে দেয় কিছু সময়ের জন্য। আর হার্টটাকে ব্লক করলে ইমিডিয়েটলি পেশেন্ট সে নোমর টুরি হয়ে যায়। তারপর আরেকটা কোশ্চেন ছিল দাদার, রেজিস্ট্যান্স সিপ্রোফ্লক্সাসিনের ডোজ আর সেফটি একজনের ডোজ। আর এই যে ডোজটা আছে, এই ডোজটা কমপ্লিট না করলে যে সমস্যাগুলো বললাম, আর আমি আরো কিছু জিনিস অ্যাড করি। গ্রামীণ স্বাস্থ্য সেবার যে কাঠামোটা আছে আমাদের গ্রাম থেকে আমরা উদাহরণ দিই। আমাদের ইউনিয়নের সবচেয়ে পুরানো ক্লিনিক হলো অযোধ্যার ক্লিনিকটা। এক দর্শক সেটা নিয়ে কোশ্চেন করছে, আসলে সেখানে
কি টাইপের সেবা হয়। আর আমাদের ইউনিয়নে একটা, আমাদের ওয়ার্ডও একটা আছে, সেটা হলো দক্ষিণ রামনাথে। এই যে দুইটা ক্লিনিক আছে এখানে, এখানে দেখা যায় যে মোস্ট অফ দ্য সময় ঠিকভাবে ডাক্তার থাকে না, ডাক্তার থাকে না। তার ফলে দেখা যায় যে আপনার একটা পেশেন্ট ইমিডিয়েটলি যে কোনো ট্রিটমেন্ট নেবে সেটাও নিতে পারছে না, যার ফলে সে কিন্তু আলটিমেটলি ঘুরে ফেলে মানে আনস্কিল যে মেডিসিনের দোকানে যে কাজ করে তার কাছে সে যাচ্ছে। আর মেডিসিনের দোকানে আমাদের রুরাল এলাকায় খুব স্কিল পার্সন খুব কম আছে, হাতে গোনা অল্প কিছু লোক। আমাদের ইউনিয়নে যদি একটা সার্ভে করো তাহলে দেখবা যে হয়তো 2-1 জন লোক পাবা, 2 জন বা 3 জন পাবা যারা মোটামুটি স্কিল। আর বাকিদের আসলে প্রাথমিক কোনো নলেজই নাই। সে জানে একটা অ্যান্টিবায়োটিক, এটা খাইলে এত জ্বর ভালো হইতে পারে বা এটা খাইলে এই কাজ হইতে পারে, সে তার মতো করে সে ট্রিটমেন্ট চালাই যাচ্ছে। আমি নাম ধরে বলছি না, আমাদের রামনা লঞ্চঘাটের কথা বলি, আমি এমন কিছু লোকদেরকে চিনি বা যাদের কিছু রিপোর্ট আমার কাছে আসে, কারণ বরিশাল থাকার সুবাদে এলাকার লোকজন আমার কাছে প্রায় আসে বিভিন্ন বিষয় সম্পর্কে। তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করে যে আসলে অমুকের কাছে আমি গেছিলাম, অমুকে আমাকে এই জিনিস খাওয়াচ্ছে, অথচ ওই জিনিস তার খাওয়ানোর কোনো অধিকার নাই। এর ফলে যদি আমি আইনের দিকে তাকাই, যদি আপনি একটা যদি ভুল অ্যান্টিবায়োটিক, একটা ভুল ওষুধ সবাইকে খাওয়ান, তাহলে কয়টা পানিশমেন্ট অপরাধ করলেন? এক হইলো প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না, একটা ফৌজদারি অপরাধ। 2 হইলো যে রোগের ক্ষেত্রে যে ঔষধ দরকার নাই সে ওষুধ তাকে খাওয়াইলেন, সেখানে ওই ঔষধের যে টেকনিশিয়ান আছে সে তার শপথ ভঙ্গ করলো, এর জন্য তাকে 6 মাস মানে ঔষধের আইন অনুযায়ী 82 ওষুধ নীতি অনুযায়ী তাকে 6 মাস জেল এবং জরিমানা করতে পারে। 3 নম্বর অপরাধ করলো, তার বডির ভিতরে সে ঔষধটাকে রেজিস্ট্যান্স করলো, সেই হিসেবে সে এখানে মানে তার লাইসেন্স ক্যান্সেল এবং তার জেল এবং জরিমানা উভয় বিধান কিন্তু আইনে আছে। তো এই যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে, আর এইটার জন্য আমাদের গ্রামীণ যে অবকাঠামো আছে, আর এখন এই অবকাঠামোর সাথে সাথে গভর্নমেন্টের টেলিমেডিসিন সেবাটা যদি আমাদের পেশেন্টরা নিত, তাহলে এই অবস্থা থেকে কিছুটা হইলো পরিত্রাণ পেত। তাই এখন আমরা গ্রামীণ স্বাস্থ্য সেবায় অ্যাডভোকেট সাহেব যে কতগুলো পয়েন্ট তুলে নিয়ে আসলো যে কি কি কারণে গ্রামীণ স্বাস্থ্য সেবা হ্যাম্পার হচ্ছে। আমি তো শুধু একটা বিষয় বেশি এক্সপ্লেইন করলাম, মেডিসিন সেক্টরটা। মেডিসিন সেক্টরের পরে যদি আমি আসি একটা গ্রামীণ স্বাস্থ্য সেবায় যেটা এসেনশিয়াল সার্ভিস দেওয়ার কথা, সেটা হলো কি মা নবজাতকের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, কৈশোরিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং সংক্রমণ রোগ। এই যে 7টা বিষয়, এটা কিন্তু গ্রামীণ আমাদের যে ক্লিনিক আছে এখান থেকে 100% প্রোভাইড করার কথা, মানে গভর্নমেন্টের 2011 স্বাস্থ্য নীতি অনুযায়ী। তা এখানে আমি যদি তাকাই মা এবং নবজাতকের স্বাস্থ্য, এটা কি প্রপারলি পাচ্ছে? পাচ্ছে না। তাই মা এবং নবজাতকের স্বাস্থ্যর ট্রিটমেন্ট যদি আমার প্রপারলি হতো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? শাকিল, আমার কথা কি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার আচ্ছা, একটু ঠিক আছে। সমস্যা ছিল টেকনিক্যাল, আমি একটু লিভ নিছিলাম। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আমি 7টা বিষয় আলোকপাত করলাম যে মানে একটা বেশি বা ক্লিনিক থেকে আপনি কি কি ট্রিটমেন্ট পেতে পারেন আমাদের গ্রামীণ জনপদ থেকে, যেহেতু আছে গ্রামীণ স্বাস্থ্য নিয়ে কথা। সেক্ষেত্রে প্রথম পয়েন্টে ছিল মা এবং নবজাতকের স্বাস্থ্য। তা এই হ্যাঁ, গভর্নমেন্টের আইন অনুযায়ী তো মা এবং নবজাতক, একটা মা যখন মানে সে বাচ্চা নেওয়ার সে প্রি প্ল্যানিং করে, সেখান থেকে শুরু করে ওই নবজাতক ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু তার যাবতীয় ট্রিটমেন্ট এবং পরামর্শ আমাদের যে ওয়ার্ড পর্যায়ে যে ক্লিনিক আছে সেখান থেকে দেওয়া যায়। কিন্তু এই জিনিসটাকে আমাদের গ্রামীণ জনসেবায় ওইখানে যারা কমিটির লোকজন থাকে তারাও টেক কেয়ার করে না। উপজেলা যে আমাদের যে এটা প্রধান থাকে টিএস সাহেব, উপজেলা স্বাস্থ্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সেও ক্লিনিকটাকে প্রপার টেক কেয়ার করে না। তারপরে দ্বিতীয় হলো কৈশোর সন্ধিকালে যে ট্রিটমেন্টটা, এই বয়স সন্ধিকালের ট্রিটমেন্টটাকেও আমাদের এই যে গ্রামীণ যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে এখান থেকে প্রপারলি প্রোভাইড করার কথা। কিন্তু দুঃখজনক হইলো
মানে ওখানেও এই ধরনের কাউন্সিলিং সেবা থাকা সত্ত্বেও পেশেন্টেরও আগ্রহ নাই, আর আমাদের এইটার সাথে যারা সম্পর্কিত যেসব লোকজন আছে তারাও এটা নিয়ে কোনো ক্যাম্পিং বা তাদেরকে যেখানে এই ধরনের সেবা হয় এই অ্যানাউন্সমেন্টটাও তারা করে না। অথচ গভর্নমেন্ট কিন্তু তার স্বাস্থ্যনীতিতে কিন্তু এগুলা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা মানে কমিউনিটি ক্লিনিকে কিন্তু প্রোভাইড করে দিয়েছেন। তারপর হলো আমাদের অধিক জনসংখ্যা, পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা বলতে শুধু যে আমাদের জনসংখ্যা হ্রাস, বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু এটার সাথে একটা পরিবার কিভাবে ভালো থাকবে, তার আয় অনুযায়ী ছেলেমেয়ের পড়াশোনা, তার আর্থিক সচ্ছলতা, তার স্ত্রী হেলথ, সবকিছু সম্পর্কিত। এই বিষয়গুলো আগে এনজিওরা দেখতাম জানে কাউন্সিলিং করতো, মানে বাড়ি বাড়িতে এসে উঠান বৈঠক করতো, বিশেষ করে ডানিডা, তারপরে ব্রাক। কিন্তু এই বিষয়টা এখন ইদানিং মানে সার্ভিসটা মানে আমার কাছে মনে হচ্ছে মানে কমে যাচ্ছে, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। তারপর বড় একটা সমস্যা হলো পুষ্টি। এই পুষ্টিটা নিয়ে আমাদের দেখেন গ্রামে যদি 100 বাচ্চার উপর একটা জরিপ চালান, তার ভিতরে দেখা যাবে যে 70% বাচ্চাই পুষ্টিহীনতায় ভুগছে। তাই পুষ্টিহীনতায় ভোগার মেইন যে কারণ যাতে না ভুগে, এই জন্য আমাদের গভর্নমেন্ট একটা নবজাতকের থেকে শুরু করে বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার খাবার রুটিন, তার কি কি সমস্যা হইতে পারে, সে সুষম খাদ্য কিভাবে খেতে পারে, যে শুধু মাছ মাংস খাইলে সুষম খাদ্য হয় বিষয়টা তেমন না। মানে সে কোন দৈনিক কি পরিমাণ খাবে বা সাপ্তাহিক মেনটেন করবে, এই চারটা কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর স্বাস্থ্য হাসপাতালে কিন্তু আলাদাই একটা করে ইউনিট আছে এবং পুষ্টিবিদ সেখানে থাকে। কিন্তু আমরা কিন্তু জনগণ সেই সার্ভিসটা পাচ্ছি না। এটা প্রধান কারণ প্রপারলি মনিটরিং এর অভাব। আমাদের প্রাইভেট অর্গানাইজেশন মেনটেন করতে হবে, সেখানে প্রপার মনিটরিং আছে, কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যদি আমাদের যারা সংশ্লিষ্ট আছে, যারা আমাদের আজকে লাইভটা শুনছেন, গভর্নমেন্টে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন, তারা যদি এই জিনিসগুলা গ্রামীণ নজর দেয় যে আসলে আমার ডাক্তার ঠিকভাবে যাচ্ছে কিনা, সে ডিউটি করছে কিনা, আর তার যে পরিমাণ কাউন্সিলিং করার কথা সেগুলো সে করছে কিনা, তাদের কিন্তু এটা কিন্তু ডাটাবেস করা থাকে যে এই কাজগুলো আমি আজকে 5 জন পেশেন্টের করছে, আসলে সে করছে না সে মুখস্থ ওখানে তার লগবুক পূরণ করে রাখছে, এটাকে ভেরিফাই করা দরকার। কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি, আমাদের এলাকাতে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমাদের যে ডাক্তারদের কিন্তু উচিত ওখানে মানে কমিউনিটি ক্লিনিক ভিজিট করা এবং তার প্রপার ট্রিটমেন্টের হালনাগাদ দেখা, কিন্তু এটা ইয়ারলি তারা মনিটরিং করে না। ওই মাঝে মাঝে মিটিং এর জন্য বামনাতে ডাকে যে আপনি আসেন, সে তার মতো করে লগবুক লিখে লই যায় যে আমি 500 জন রোগীকে চিকিৎসা দিছি, তার একটা চার্ট তৈরি করে নিয়ে যায়। তারপর হলো সংক্রমণ রোগ, যেটা এই যে এখন বর্তমানে আমাদের চলতে আছে কোভিড-19 করোনা ভাইরাসের এগেইনস্টে যে ডিজিজটা, এরকম সমসাময়িক যে রোগগুলো আসবে এই সম্পর্কে লোকদের সচেতন করা। তা এই সংক্রমণ রোগগুলোর ভিতরে যেগুলা তার কিছু ইনিশিয়াল ট্রিটমেন্ট ওইসব জায়গায় গভর্নমেন্ট প্রোভাইড করে রাখছে, যেমন আপনি চর্মরোগ, ছোঁয়াচে যে রোগগুলো আছে সেটা ট্রিটমেন্টে কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে গভর্নমেন্ট প্রোভাইড করে, কিন্তু আমরা জনগণ সেটার সুফল পাচ্ছি না। আর এই যে আর বড় বড় যে মহামারী গুলো আসবে, এগুলো মানুষকে সচেতন করতে হবে যে আসলে আপনার এখন করোনা মহামারী চলতেছে, এই ভাইরাসটা আসলে কি জিনিস, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এটা প্রিকশন গুলো মানুষকে বুঝানো। কিন্তু আমাদের এই শুরুতে কিছু ক্যাম্পিং দেখছি, কিন্তু এখন এবছর আবার আমাদের উইন্টার সময়টা চলছে, কিন্তু এখন আবার ক্যাম্পেইনটা কেমন জানি থেমে গেছে, আর মানুষ আনকনসিয়াসনেস হয়ে গেছে যে তারা এখনো এটার ঠিকভাবে নিচ্ছে না। তারপরে আরেকটা বিষয় আসি, গ্রামীণ যারা পল্লী চিকিৎসক আছেন তাদের বিষয়ে একটু না বললেই নয়। পল্লী চিকিৎসক ভাইরা কিছু মনে করবেন না, যদি কেউ শুনে থাকেন বা যারা শুনবেন হয়তো আপনাদের এগেইনস্টে কথাগুলো যাবে। আপনি 3 মাসে একটা পল্লী চিকিৎসক কোর্স করে আইসে আপনি এলাকায় মস্ত বড় ডাক্তারের সাইনবোর্ড লাগিয়ে আপনি বসে আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, আপনি মানুষের
ইসেনশিয়াল ট্রিটমেন্ট গুলো দিচ্ছেন, কিন্তু আপনি দয়া করে আপনারা যে বিষয় সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আপনি বুঝেন না, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের প্রয়োগটা এইটাকে বন্ধ করবেন। আমাদের একটা স্ট্র্যাটেজিতে উঠে আসছে আগামী 10 ইয়ার্স পরে বাংলাদেশে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হওয়ার একটা পসিবিলিটি আছে, যে হারে এখনো সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ চলতেছে। আর সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক আপনার যদি রেজিস্ট্যান্স হয় আপনি আলটিমেটলি ছোট্ট একটা ইনফেকশনও রোগী মারা যাবে। এই জন্য গভর্নমেন্ট এখন বারবার বরিশাল শহরে যে মেডিসিনের শপগুলো আছে ওখানে আলাদা রেজিস্টার দিয়ে দিছে যে কোন পেশেন্ট অ্যান্টিবায়োটিক নিচ্ছে, কি জন্য নিচ্ছে, তার রেজিস্টার মেনটেন করতে হয়, এবং উইদাউট প্রেসক্রিপশন ছাড়া, বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক যাতে বিক্রি না হয়। গ্রামীণ স্বাস্থ্যের জন্য অ্যান্টিবায়োটিক এখন একটা করোনার মতো একটা ভয়াবহ অবস্থা ধারণ করতেছে, যে জিনিসটা আমরা এখনো বুঝতে পারতেছি না। কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে যারা সচেতন নাগরিক আছেন, যে যে পেশায় আছেন, প্রত্যেকের এন্ড থেকে এই জিনিসটা ক্যাম্পিং করা উচিত এবং প্রত্যেকের পরিবারকে প্রত্যেকের সচেতন করা উচিত। আমরা আনওয়ান্টেড বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না। ভাই এইটা যে কত ভয়াবহ অবস্থায় তৈরি হবে আজ থেকে আরো 10 বছর পরে দেখতে পাবেন, যদি এখনো এই অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজটাকে যদি লাগামটা টেনে না ধরা হয়। কারণ আপনার শরীরে এখন সেফালোস্পোরিন 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, 4th জেনারেশনের অল্প কয়েকটা অ্যান্টিবায়োটিক, 5th জেনারেশনের 2-3টা অ্যান্টিবায়োটিক আছে, তা আপনি কি খাবেন? এখন আমি আমার গ্রামের একটা প্রেসক্রিপশনে দেখছি কিছুদিন আগে, সেখানে মেরোপেনাম গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা। শাকিল আপনি নাও বুঝতে পারেন, মেরোপেনাম দাদা বুঝবে। তা মেরোপেনাম এইটা প্রেসক্রিপশন করতে গেলে, পুশ করতে গেলে একটা বোর্ড বসাইয়া মেরোপেনাম পুশ করতে হয় যে আসলে এই আমি পেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিক আমি এই পেশেন্টদের দেবো কিনা। কিন্তু মেরোপেনাম, ইমিপেনাম এই গ্রুপের অ্যান্টিবায়োটিক পর্যন্ত গ্রামের পল্লী চিকিৎসক ভাইরা তারা দেদারসে এখন পুশ করা শুরু করছে। আর এর জন্য দায়ী হলো আমাদের ওষুধ কোম্পানির লোকজনও দায়ী। তারাও অতিরিক্ত মুনাফার আশা, কারণ একটা অ্যান্টিবায়োটিকের দাম 1200 টাকা 1400 টাকা, আর এটা বিক্রি করতে পারলে তার টার্গেট মাসে 10টা সেল দিতে পারে, তার টার্গেট পূরণ হয়ে যায়। শাকিলেরটা মনে হয় মিউট করা। শাকিল আপনার সাউন্ড মিউট করা আছে। আমি যেটা বলছি, মনে হয় তাদের সেল টার্গেট পূরণ করতে হয়তোবা তারা এই কাজটা করে থাকে আর কি। এই কাজটা যার ফলে কি হয় যে দাদা ডায়াগনস্টিক বিজনেসের সাথে সম্পর্কিত জড়িত আছেন, এখানে দেখা যায় যে 2টা শ্রেণীর লোক আমাদের হেলথটাকে বেশি ঝুঁকির ভিতরে ফেলায়। ঔষধ কোম্পানির লোক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা, তারা একজন মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে, সে চিন্তা করে আমি যে টাকা ইনভেস্ট করছি, মুখে বলে স্বাস্থ্য জনগণের সেবা, অ্যাকচুয়ালি সে মুনাফার জন্য এখানে ইনভেস্ট করা। তার যেখানে টেস্ট দরকার না, একজন ডাক্তার যখন এমবিবিএস পাস করে, এফসিপিএস এফআরসিএস করে বসে, সে একটা পেশেন্টকে সে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেখে তার সে 70% আইডেন্টিফাই করিয়ে ফেলাইতে পারে যে আসলে এই পেশেন্টের কি কি সমস্যা হয়েছে। সে 70% টেস্টকে ওমিট করতে পারে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সে বোঝা সত্ত্বেও ডায়াগনস্টিক সেন্টারের মালিকের চাপে সে বাকি 70% টেস্ট সে করায়। অতিরিক্ত টেস্ট, অতিরিক্ত ঔষধ, এদের চাপেও অনেকটা করে থাকে ডাক্তাররা। হ্যাঁ, আমার ডাক্তাররা এখন তাদের আর একটা বিষয় বলি, ঔষধ কোম্পানির লোকজন যে কাজটা হয়, যেহেতু আমিও এই ফিল্ডের লোক, সত্য কথা বলা, যেহেতু প্ল্যাটফর্ম পাইছি বলছি, আমার কোম্পানিও করে, অস্বীকার করবো না, যে একজন ডাক্তারে ক্যাশ দিয়ে দেয় নগদ টাকা, এবং তাকে টার্গেট দেয় যে আপনাকে মাসে আমি 10,000 টাকা দেবো, আপনি আমার 2 লাখ টাকার ওষুধ বিক্রি করে দেবেন। এখন ওই ডাক্তার সাহেব সেও পড়ে যায় বিপদে, সে তার আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছেন যে আপনি ঠিক আছে, আপনি এই 10,000 টাকা আপনি নেন, এই জন্য সে দরকার নাই প্রত্যেক প্রেসক্রিপশনে সে একটা আপনারা গ্যাসের ওষুধ লিখে দেয়, যেখানে অ্যান্টিবায়োটিক দরকার না সে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তারপর আর একটা বড় জালিয়াতি জায়গা হলো কোথায়, মাল্টিভিটামিন। এই জিনিসগুলো বলা দরকার, যেহেতু গ্রামীণ স্বাস্থ্য সেবার এগুলো আর কি গ্রামে রক্তে মাংসে মিশে গেছে, এই ভিটামিন, তারপরে এই যে গ্যাসের ঔষধ, তারপরে এই যে অ্যান্টিবায়োটিক, এগুলো কমন চলছে। শাকিল, আমি একটু অ্যান্টিবায়োটিক একটু মানে মাল্টিভিটামিন একটু ক্লিয়ার করি।
হ্যাঁ আমি অনেক পেশেন্টকে জিজ্ঞাসা করছি আসলে আপনি মাল্টিভিটামিন কেন নিচ্ছেন, অনেকদিন যাবত অসুস্থ, শরীরটা কেমন লাগতেছে, একটু খাইলে ভালো লাগবে। আসলে ভাই এটা কি তাই? আপনি যত মাল্টিভিটামিন একটা ফাইলের দাম 200-250 টাকা, এটা ডাক্তাররা আপনাকে দেশে খাইলো হয় না খাইলো হয়, ডাক্তার দেশে তার টার্গেট পূরণের জন্য। আর আপনি এটাকে আপনি যদি ওই টাকাটা যদি আপনি সিজনাল ফল ফ্রুট কিনে খান তাহলে কিন্তু আপনার ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে, আপনি খাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আপনি দেখবেন গ্রামের প্রেসক্রিপশনে এমন শতকরা 70% প্রেসক্রিপশনে মাল্টিভিটামিন লেখা থাকে, আর পেশে নিজের থেকে চাইয়ে না দেবে আমাকে একটা ভিটামিন দেন। আর এই ক্ষেত্রে আরেকটা প্রধান সমস্যা হয়েছে আমাদের ইউনানি এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো, তারা চকচকে বিজ্ঞাপন দেয় একটা ঔষধের দাম 100 টাকা এমআরপি রাখছে, ওই মেডিসিনের দোকানদার ওইটাকে কিনে 20 থেকে 30 টাকায়। চিন্তা করতে পারছেন, এমআরপি লাগছে 100 টাকা, মানে বেনামি কোম্পানি, কোয়ালিটি লেস যে প্রোডাক্ট গুলো আছে, আর ওই দোকানদারের কাছে সে বিক্রি করতে 20 থেকে 25 টাকা। হার্বাল সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এই ঔষধ এই হার্বাল কিন্তু একদম ছড়াই ছিটিয়ে গেছে সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে, এবং তারা এই যে চমৎকার চমৎকার বিজ্ঞাপন দেয় এই 3 ঘন্টার ভিতরে 6 ঘন্টার ভিতরে আরোগ্য লাভ করবেন, মানে বিভিন্ন ধরনের, এবং অনেকে কিন্তু গ্রামে যারা সচেতন না অনেকে কিন্তু এই চিকিৎসাগুলো নেয়, ঠিক আছে? তো এই সম্পর্কে একটু আইডিয়া। আমি দুটো বিষয় আইডিয়া দিব, একটা হলো হার্বাল ইউনিয়নি, আর একটা হলো কৌটো ব্যবসায়ী, যাকে আমরা বাংলায় বলে মানে সাংবাদিকরাও বলে কৌটো ব্যবসায়ী বলতে, বিভিন্ন কৌটোর ভিতরে ঔষধ তারা বলে যে বাইরে কোম্পানি থেকে এক্সপোর্ট করে নিয়ে আসছি আমরা, সেই ঔষধগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। কিন্তু এইখানে একটা বিশাল বড় জালিয়াতি, আগে কৌটো ব্যবসায়ী ক্লিয়ার করি তারপর আপনার হারবালে যাই। ওরা বাংলাদেশের লোকাল কোনো কোম্পানি অথবা নিজেরা একটা ট্যাবলেটের মেশিন কিনা এগুলো তারা বানায়, আসলে আদু ওর ভিতরে কিছু নাই, বাইরের বড় বড় কোম্পানির লেভেল দিয়া ওই ঔষধটাকে তারা কিছু সিলেক্টিভ ডাক্তারের মাধ্যমে বিক্রি করে, এবং ওই ডাক্তারের চেম্বারের সামনে তাদের একদম দালাল থাকে, দালালকে বলে দেয় যে ওষুধটা কোথায় পাবেন, অমুক দোকানে পাবেন, অন্য কোথাও পাবেন না। আপনি ওই প্রেসক্রিপশন নিয়ে যদি বরিশালের প্রেসক্রিপশন আমাদের পুরো বরগুনা জেলায় খুঁজে তন্ন করেন, কোথাও আপনি এটা পাবেন না। তার মানে এইটা একটা আমাদের জনগণের টাকাও তারা চুরি করে নিচ্ছে এবং তাদের স্বাস্থ্যকে একটা ঝুঁকির ভিতরে ফেলাই দিচ্ছে। তারপর আর এই কৌটো ব্যবসায়ী থেকে আমাদের সাবধান হতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট হলো আপনার হার্বাল এবং ইউনিয়নি, এইগুলা দেখা যায় যে আপনার ওকে নাও হার্বাল এবং ইউনিয়নি কোম্পানিগুলা তারা চকচকে যে বিজ্ঞাপন গুলো দিচ্ছে ভালো ভালো লেভেলের ভিতরে, প্যাকেটটা দেখলেই মনে হবে যে আপনি ওষুধটা কিনে খান। আসলে তাদের কোনো রেগুলেটরি তারা কমপ্লাইজ করে না, তারা তাদের ওষুধের মান নিয়ন্ত্রণ করে না, তারা মানে ড্রাগ থেকে তারা এটা প্রপার পারমিশনও নিয়ে আসে না। তারা দেখা যায় তার কোম্পানি একটা প্রোডাক্টের পারমিশন নিয়ে আসছে, ওই একটা কোম্পানির একটা যে তার রেজিস্ট্রেশন নাম্বার তার কোম্পানির সব প্রোডাক্টের গায়ে তারা দিয়ে দেয়। কিন্তু এটা যারা আমরা যারা জনসাধারণ লোক তারা দেখে বুঝবেন না যে ঔষধের দোকান দিচ্ছে সে কিন্তু জানে যে ওষুধটা ভুয়া। তাহলে একটা 100 টাকা এমআরপি ঔষধ, স্বাভাবিক কোশ্চেন, আপনি এটা কিভাবে আপনি 20 টাকায় কিনেন? বুঝতে পারছেন? আর এইটার ভিতরে তারা যে কাজটা করে, আমি আরেকটু ক্লিয়ার করি, আপনাকে দিচ্ছে মাল্টিভিটামিন, কিন্তু তার আগে আড়ালে তাদের সেক্সের বিজ্ঞাপন দেওয়া থাকে যে এইটা আপনি যদি খান তার মানে হলো আপনার শরীর শক্তিশালী হবে, আপনি যৌনতায় তৃপ্তি পাবেন, এই চটচটে বিজ্ঞাপনটা দেয়। আপনার মাল্টিভিটামিন আড়ালে তারা উইদাউট ডোজ ক্যালকুলেশন না কইরা আমাদের যৌন উত্তেজক যে কেমিক্যাল গুলো আছে যেমন সিলিনাফিল, টাটানাফিল, তারপরে আমাদের এই যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলা উইদাউট ডোজ ক্যালকুলেশনে মাল্টিভিটামিনের ভিতরে দিয়ে দেয়। আর ওই পেশেন্ট খাইয়ে তো ইনিশিয়াল অবস্থায় তো সে মানে মনে করে এমন এক ঔষধ আমি কিনে নিয়ে আসছি মানে খাওয়ার লগ লগ কাজ করে, অথচ কিছুদিন পরে এই ঔষধটাই তার নার্ভাস সিস্টেমটাকে এবং তার যৌন রিলেটেড যে কাজগুলো আছে এই ফাংশন গুলোকে উইক করে দেয়, পরবর্তীতে কোনো কাজ করে না। তাই এই জন্য আমাদের যেটা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে
আপনার টপ 20 বা রিনাউন্ড কোনো ফার্মার ঔষধ কিনে খায়। আমার জনগণ এবং আমাদের যারা শুনছেন আজকে আমাদের লাইভটা, তাদের কাছে পরামর্শ, বাংলাদেশে টপ 20 যে কোনো ফার্মার ঔষধ আপনি চোখ বুঝে কিনে খাবেন। আল্লাহর হস্তে কোনো মানে যে কোম্পানির নাম আপনি শুনেন নাই, ওই নাম কাজতে কোনো কোম্পানির ওষুধ কিনে খাবেন না। আবার বিদেশি কোম্পানির ওষুধ ভালো মনে কইরা সে ওষুধও কিনে খাবেন না, কারণ বিদেশি কোম্পানির ওষুধ বাংলাদেশের ম্যাক্সিমামই নকল। অতএব বাংলাদেশের ঔষধ এখন সারা ওয়ার্ল্ডে এখন বিক্রি হচ্ছে। অতএব আপনি টপ 20 কোম্পানির ঔষধ খান, আপনি কিছু না কিছু কাজ পাবেন। এটা হলো আমার বিনীত অনুরোধ যারা আমার লাইভটা শুনছেন প্রত্যেকের কাছে। তারপরে শাকিল, আমি কি একটু সময় পাইতে পারি? না, আমি সময় আসলে আজকে অনেক বেশি হয়ে গেছে অলরেডি। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে সবাইকে আসলে। আচ্ছা, তাহলে আমাকে শেষে 2 মিনিট সময় দিয়েন অ্যাডভোকেট সাহেব। দাদা একটু বলে নিন, আমার লাস্টে 2 মিনিট। এখন একটু অ্যাডভোকেট সাহেবের কাছে যাব। সে বর্তমান পরিস্থিতি বা স্বাস্থ্য সেবা নিয়ে আরো কিছু কথা বলবেন। সে কিছু কথা বলতে চাচ্ছিলেন। আমরা আসলে বিগত কয়েক বছরে বেশ কিছু বিষয়ে উন্নতি লক্ষ্য করছি, যেমন শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে, তারপরে জন্ম নিয়ন্ত্রণে আছে বর্তমানে, তারপরে আপনার মাতৃ মৃত্যুর হারও অনেকটা কমে গেছে আগের চেয়ে। এরকম বেশ কিছু উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এবং গ্রামে অনেকে আগে ব্লাড ডোনেশন করতে চাইতো না, সেটাও অনেকটা উন্নতি হয়েছে। এখন ব্লাড চাইলে অনেকেই এগিয়ে আসেন। তারপরও আমার মনে হয় যে আরো প্রচারণা দরকার, সর্বক্ষেত্রেই সচেতনতা আরো বাড়ানো উচিত। তো আপনি কিছু সমস্যার কথা বলতেছিলেন, তো এগুলি কিভাবে দেখছেন এই উন্নতিগুলি, এবং আর কি কি পরিবর্তন আসলে আনা উচিত আমাদের বর্তমান প্রেক্ষাপটে? জি, বলুন আপনি। অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওনার হয়তোবা টেকনিক্যাল প্রবলেম, আসলে কথা আসছে না, বাফারিং। আচ্ছা, তাহলে উনি যখন আসবেন ওনার কথা শুনবো, তারপরে আমরা তাহলে পিয়ার সবুজ বিশ্বাসের কাছ থেকে বক্তব্য শুনবো। যে কথাগুলো আমি বললাম সেই প্রেক্ষাপটে আপনি কিছু বলুন, বা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আসলে আমরা বিভিন্ন সেক্টরে অনেক উন্নতি দেখেছি বর্তমানে। তো বর্তমানে আর কি কি সমস্যা মূলত খুব জটিল পর্যায়ে আছে, যেগুলি আসলে আমাদের ডেভেলপ করা উচিত, বা আমরা ব্যক্তি পর্যায়ে বা এলাকায় যারা আছি, তরুণ সমাজ বা আমাদের সংগঠন, যারাই আছি সচেতন, তাদের কি করণীয়, বা আমরা কতটুকু করলে মানুষকে সচেতন করতে পারবো, কোন ধরনের সভা, কোন ধরনের প্রচারণা, এই ক্ষেত্রে কিছু আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তো যেটা হচ্ছে, আমি হার্বাল চিকিৎসার মানে ইস্যু ধরে আসছি। আসলে হার্বাল চিকিৎসাটা মূলত বাংলাদেশে হচ্ছে বিজ্ঞাপন ভিত্তিক হচ্ছে চিকিৎসা। এটা আসলে হার্বাল বলতে, হ্যাঁ হার্বাল চিকিৎসা আছে, যেমন স্কোয়ার হার্বাল আছে, রিপুটেড যে হার্বাল গুলো আছে, নিউট্রাসিউটিক্যালস আছে, ওরা আসলে ওদের ওষুধ একদম হার্বাল তো আসলে যেটা হচ্ছে যে উদ্ভিজ্জ ওষুধগুলো, তো হার্বাল খুব ইফেক্টিভ বডির জন্য। বাট আমি বলবো যে ওই যে হার্বাল যারা হচ্ছে যৌনতাকে পুঁজি করে, মানে তারা হচ্ছে আমাদের এই যুব সমাজের কথা যদি বলি, এইখানে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে কাস্টমার পেশেন্ট হচ্ছে আমাদের যুব সমাজ। তো ওরা হচ্ছে ওইটাকেই পুঁজি করে ওদের ব্যবসাটা, ওদের টার্গেটটা হচ্ছে ওরা বিজ্ঞাপন, সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিবে, সুন্দর সুন্দর মেয়েদের দিয়ে বিজ্ঞাপন দিবে, এবং ওরা আসলে ওরা টাকাগুলো খরচ করে বিজ্ঞাপনে। ওরা কাস্টমার এভাবে দেখে ওয়ান টাইম, মানে হচ্ছে একটা কাস্টমার একবার আসলো ঠকে গেল, ওদের আর দরকার নেই, ওদের তাতেই হচ্ছে ওদের প্ল্যান, ওরা তাতেই ওদের বিজনেস করে নিতে পারবে। একটা কাস্টমার টার্গেট থাকে, ধরেন যে ওদের টার্গেটও একটু বেশি থাকে, একটা কাস্টমার কাছ থেকে 6,000 থেকে 10,000 এরকম, যদি প্রিলিমিনারি ওরা একটা ইয়ে করবে, এরপর ওদেরকে ওই কাস্টমারকে বা পেশেন্টকে থেকে 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 ইয়ে করে রাখবে। জাস্ট প্রিলিমিনারি পর্যায়ে তারা কি করবে, যেটা হচ্ছে যে স্বাক্ষর যেটা বললো যে আমাদের যেগুলো যৌন উত্তেজনা তৈরি করে এরকম কিছু ওষুধ দিবে, যেটা হচ্ছে বডিতে মানে প্রিলিমিনারি অবস্থায় বডির জন্য একটা মানে উত্তেজনা ক্রিয়েট করে, এটাও ঠিক, বাট বডিকে তার চেয়ে অনেক বেশি গুণ ক্ষতি করে, মানে অনেক বেশি গুণ, সেটা হতে পারে 10 টাইমস 20 টাইমস এরকম। তো আমি হয়তোবা দেখা গেছে পেশেন্ট ওই সময় কিছুটা উপকার পেয়ে থাকে, কিন্তু এটার ক্ষতি দীর্ঘমেয়াদী আর কি, বা যেটা শরীরের জন্য উপকারী না। দীর্ঘমেয়াদী,
হ্যাঁ, এই দীর্ঘমেয়াদীর আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেই। যেহেতু আমি হেলথ সেক্টরে আছি, এক ভদ্রলোক, আমাদের তো আসলে কর্পোরেট অনেক ক্লায়েন্টই থাকে যারা কিনা আহ, মানে খুব ট্রাস্ট ফিল করে আমাদের ডক্টরদের সাথে। তো এক ভদ্রলোক হচ্ছে আমাদের এখানে সব সময় দেখায়, মানে আমাদের উনি স্কয়ার অ্যাপোলো বা এই কর্পোরেট ছাড়া বাইরে যায় না। একটু মানে আমাদের কাস্টমার আসলে একটু এডুকেটেড পার্সনই, এবং অনেক ম্যাক্সিমাম কাস্টমার, ম্যাক্সিমাম পেশেন্টস হচ্ছে ডক্টর। তো ওই ভদ্রলোক ফোন করলো, ওনার এলাকায় এক লোক হচ্ছে, ওনার বাড়ি রংপুর, এই গত 2 দিন আগের ঘটনা। তো ওই ভদ্রলোক হচ্ছে ওই ওই যৌন উত্তেজক ওইভাবে কিছু করতে করে করে তার বডিকে একদম ড্যাম করে ফেলছে। এখন তার এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশের বড় কোনো মেডিসিন ডক্টর দেখাবে, এবং যার ফলে তার ব্যক্তিগত জীবনে অনেক বড় ধরনের প্রবলেম তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা তার মিসেস তাকে ইয়ে করছে, বা এই তার ব্যক্তিগত অনেক বড় প্রবলেম আকারে ধারণ করছে, যার ফলে সে আমার সাজেশন নিচ্ছে যে কিভাবে যে এইটাকে রিমুভ করা যায়। তো এটা হ্যাঁ রিমুভ করা যাবে, বাট হচ্ছে তার বডিটাকে সে তো ডিস্ট্রয় করে ফেলছে। সেই বডিটার যে ট্রিটমেন্ট অপশন, যেমন হচ্ছে যে একটা সাথে আমি আসি, মেরোপেনেমটা এর মধ্যে আসবে। যেমন মেরোপেনেম, আমি আসলে খুব অবাক হলাম যে মেরোপেনেমের মতো প্রোডাক্ট তো কোনো মেডিকেল অফিসাররাও, আমি যখন ফার্স্ট মেরোপেনেমের নাম যখন ফার্স্ট একদম শুনি, সেটা স্কয়ার হসপিটাল থেকে। মানে এটা হচ্ছে যেসব হসপিটাল হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে, আইসিইউ, সিসিইউ, এই জাতীয় ক্রিটিক্যাল পেশেন্ট যেখানে এডমিটেড হয়, মাল্টিপল প্রবলেম যাদের থাকে, যেমন ধরেন নেফ্রো প্রবলেম আছে, তার হচ্ছে ডায়াবেটিক আছে, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে তাকে সুস্থ করার জন্য মেরোপেনেম এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে হয়। কারণ অ্যান্টিবায়োটিক তো মেরোপেনেমের পরে আর বলতে গেলে ওয়ার্ল্ডেই নেই, বাংলাদেশ তো দূরের কথা, ওয়ার্ল্ডেই নেই। আজকে করোনা ভাইরাস আসলো, তো কেন ওয়ার্ল্ডে দেখেন ট্রিটমেন্ট নেই? মানুষ কিন্তু এখান থেকেও একটু শিক্ষা যদি না নেয়, দেখেন কেন নাই, কারণ ভাইরাসের ট্রিটমেন্ট, আমরা যে ট্রিটমেন্ট গুলো আছে ব্যাকটেরিয়া, ভাইরাসের ট্রিটমেন্ট ওইভাবে তেমন একটা এখনো ওয়ার্ল্ডে আবিষ্কৃত হয়নি। চিন্তা করতে পারেন যে ওয়ার্ল্ড, আপনি চিন্তা করেন আজকে আপনারা কি আগে কি জানতেন, আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত কান্ট্রিকে খুব আমরা অনার করতাম যে এই সমস্ত কান্ট্রিতে যদি একবার যেতে পারি বা যেভাবেই হোক। তো এই সমস্ত কান্ট্রি যখন করোনার সিচুয়েশনটা আসলো, আমরা মনে করলাম কি এইসব কান্ট্রিতে কিছুই নেই, যে একটা একটা রোগ আসলো, একটা ভাইরাস সেইটাকেই সে মিট করতে পারছে না। এখন এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই যে আসলে এই যে ভাইরাস ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এই যে মেইনটেইন করা, যেমন করোনা একটা ভাইরাস, বাট এরকম আশেপাশে অন্যান্য ভাইরাসও আছে। আমরা যদি এই করোনার এই জিনিসটা মেনটেন করি, এই হাইজিনটা মেনটেন করি, অন্যান্য ভাইরাস গুলো কিন্তু আমাদের, যেমন আমরা যদি হ্যান্ড স্যানিটাইজ রাখি, অন্যান্য ভাইরাস গুলো আসবে না। তো এটা গেল ভাইরাস পার্ট। মেইন কথা হচ্ছে যে আমরা এই যে অ্যান্টিবায়োটিকের যে আমরা অসৎ ব্যবহার করছি, সিপ্রোফ্লক্সাসিন যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ, এরপরে তো জেনারেশন আর নেই। আপনি একটা পেশেন্ট যখন অসুস্থ হয়ে যাবে, যখন তার বডিতে মেরোপেনেম দেওয়া হয়ে গেল, এরপরে তার অপশন নাই কোনো, তাকে মরতেই হবে। তার যখন ডক্টর যখন তার হিস্টোরি দেখবে তাকে মেরোপেনেম দেওয়া, ডক্টরও কিন্তু ভয় পেয়ে যাবে, কারণ ডক্টর তো কিছু করতে পারবে না যদি কিনা ওয়ার্ল্ডে ওষুধ না থাকে। তো এই আমি সাখাওয়াতের কথায় অ্যাড হয়ে বলতেছি যে এটা তো আমি আমি শুনে অবাক যে মেরোপেনেম, আমি জানি না কে করছে, আমাদের আসলে এটা রিপোর্ট করা উচিত। মেরোপেনেম ওষুধ তো আমাদের ওইদিকে আছে, এটাই তো আমার জানা নাই যে হসপিটাল গুলোতে, এখন হসপিটাল হয়েছে দাদা সেখানে থাকতে পারে। দাদা আমি হ্যাঁ, আপনাকে শিওর বলি, শিওর আমি একটু শেয়ার করি। আমি যেহেতু মনে শিওর করেন শিওর। ঔষধের যারা বিজনেস করে এদেরকে তো আমি বরিশালের ট্রেনার, কারণ এদের আমার 5 বছর থেকে এদেরকে পড়াই, যার ফলে এরা অনেক কিছু শেয়ার করে আমার সাথে, যেহেতু আমি টিচার তাদের, যার ফলে এইসব বাস্তব চিত্রটা, তখন তো তারা মিথ্যে কথা বলে না, তারা প্রেসক্রিপশন দেখায়, অনেকে ছবি আমাকে দেখাইছে যে দেখেন যে আসলে কি অবস্থা দাঁড়াইছে। একজন আমার কাছে নিয়ে আসছে যে স্যার আমি এইটাকে আমার বাবাকে পুশ করবো কিনা, আমাকে অমুক ডাক্তার লিখে দিছে, গ্রামের একজন ডাক্তার তাকে লিখে দিছে যে মেরোপেনাম পুশ করতে হইবে। আমি অবাক হয়ে গেলাম, ওই সময় আমি ঠান্ডা হয়ে গেছি যে আসলে একটা মেরোপেনাম মানে গ্রামের একজন মানে পল্লী চিকিৎসক তাকে পুশ করতে বলছে, কিভাবে সম্ভব? আমরা তো চিন্তাই করতে পারি না যে একজন মানুষকে সাজেস্ট করবো যে ভাই আপনি মেরুপেনাম বা ইমিপেনাম অথবা ডরিপেনাম আপনি এই গ্রুপে একটা ইনজেকশন আপনি পুশ করেন। এটা মেডিকেল বোর্ড ছাড়া
এই জিনিসটাকে দুঃসাহসকে দেখায় না, একজন সিঙ্গেল ডাক্তারও দেখায় না যে আমি এটা দেবো কিনা পেশেন্টকে। এটা আমাদের ওই সারাউন্ডিং এরিয়ায় কোনো হসপিটালই নাই মেরোপেনেম দেওয়ার মতো। মানে আমি এক বাক্যে বলে দিচ্ছি যে মেরোপেনেম দেওয়ার মতো ডক্টর থাকতে হবে। ওই ডক্টর ওই ডক্টরই আমাদের এলাকায় নেই। মানে আমি একবারে শর্ট করে দিচ্ছি যে মেরোপেনেম হ্যাঁ যদি কিনা প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে দেওয়া যেতে পারে। একটা পেশেন্ট ড্রাগ হিস্টোরি দেখে যে তার পেশেন্টটা বাঁচানো যেটা হচ্ছে রিস্ক বেনিফিট। অনেক সময় দেখা যায় যে পেশেন্টটা অনেকগুলো অ্যান্টিবায়োটিক পেয়ে গেছে, ওই পেশেন্টটা বাঁচানো, ওই পেশেন্টটা ওখান থেকে টারশিয়ারি কেয়ার ট্রিটমেন্ট পাওয়ার জন্য যে ঢাকায় বা বরিশাল এইদিকে আসবে, তার আগে তো রোগীটা এক্সপায়ার করবে, মানে মারা যাবে। তো ওই ক্ষেত্রে মেরোপেনেম দেওয়া যেতে পারে, কিন্তু তার সেই ড্রাগ হিস্টোরি থাকতে হবে। তার সেই দেখা যাচ্ছে যে তাকে শুধু বাঁচানোর তাগিদে মেরোপেনেম দেওয়া যেতে পারে যদি কিনা তার অন্য সকল অ্যান্টিবায়োটিক প্র্যাকটিক্যালি দেওয়া থাকে, তার রিপোর্ট থাকে যে হ্যাঁ তাকে এই এই থার্ড জেনারেশন পর্যন্ত সে পেয়ে গেছে, দের হি ক্যান প্রিসক্রাইব মেরোপেনেম। আমি আশা করি যে আজকে যদি আমাদের সাথে কোনো এমবিবিএস ডক্টর, ইভেন কোনো এফসিপিএস ডক্টরও থাকে, আশা করি আর যদি কেউ লাইভেও আসতে চায়, আশা করি তাদের সাথে কথা বললে আমার মনে হয় আমাদের এলাকার মানুষগুলো জি, আমাদের কিছু প্রশ্ন আসছে, যদিও আজকের লাইভে আসার আগ্রহ প্রকাশ তেমন কাউকে দেখছি না, তবে বেশ কিছু কথা অনেকে বলছে বিভিন্ন ধরনের। তো এস এম ফোরকান মাহমুদ নামে একজন লিখছে আমাদের সংগঠনের। তো উনি জানতে চেয়েছেন আসলে রোগী চিকিৎসার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়ে থাকেন। যেমন দেখা গেছে গ্রামের যে ক্লিনিক গুলি বা গ্রামীণ ব্যবস্থায় যে ক্লিনিক গুলি, সেগুলিতে দেখা গেছে যে নার্স বা যে টেকনিশিয়ানরা থাকে তারা আসলে যোগ্যতা সম্পন্ন থাকেন না, অনেক সময় প্রশিক্ষণ প্রাপ্ত না। তারা কেন সেই চিকিৎসা দিচ্ছে বা তাদের ক্ষেত্রে কি করণীয়? আসলে এই বিষয়গুলো কিছুক্ষণ আগে আমাদের অতিথি মহোদয়রা আলোচনা করেছেন। এটা আসলে অনেকটা বাণিজ্যিকীকরণের কারণে অনেকে নিয়ে থাকেন আমার মনে হচ্ছে। যা তারপরও আমাদের অতিথিরা বলবেন এ সম্পর্কে। আমি একটু হ্যাঁ বলি এটা। জি, আর আমি একটু শেষ করে নেই, আরো দুই একটা প্রশ্ন আছে, একই সাথে আপনার দুজন অ্যান্সার করবেন আশা করছি। আর একটা কথা বলছে যে দেখা গেছে বড় 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 হসপিটাল গুলিতে ডাক্তার সাহেবরা আসলে একটা দুইটা ঔষধ দিয়ে থাকেন, যেখানে গ্রামে এই সমস্ত ক্লিনিকে গেলে একদম লম্বা একটা আপনার ঔষধের ফর্দ ধরিয়ে দেয় যে এগুলি খেতে হবে বা কিছু। এই একটা সমস্যা তিনি দেখিয়েছেন, যেটা কেন হচ্ছে বা এটা রোধ করা যাবে কিনা। তারপরে আরো কিছু কথা তিনি বলেছেন যে বর্তমান করোনার প্রেক্ষিতে, করোনাকালীন সময়ে আমাদের গ্রামে যে ক্লিনিক গুলো, এরা আসলে ওইরকম কি করেছে সাধারণ মানুষের জন্য, বা তারা কি ভূমিকা পালন করছে এই সমসাময়িক সময়ে। এই প্রশ্নগুলোই মূলত ওনার গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে যদি বলেন কিছু আপনারা। আচ্ছা দাদা, আপনি শুরু করবেন আমি করব? সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি একটু বলি। শাকিল, ফোরকান মাহমুদ যে সমস্যাগুলা তুলে ধরছে, আমি ওর কমেন্টসটা পড়ছি, পুরোটাই পড়ছি। বিশাল অনেকগুলো কোশ্চেন সে রেজ করছে, যার ফলে এলাকার দিকে যদি তাকাই আমরা, ডায়াগনস্টিক সেন্টারের মালিক কারা? যাই দেখেন, ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারের মালিক পলিটিক্যাল রুলিং লোকজন। আর পলিটিক্যাল লোকজন কিন্তু জনগণের সেবা করতে আসে নাই, তারা আসছে টাকা কামাইতে। আর যখন তারা লাইসেন্স আনছে পয়সা পাতি দিয়া বা কিছু লোকের ধইরা যে আপনার সার্টিফিকেটটা আমাকে দেন, আমি লাইসেন্সটা পাস করাই, লাইসেন্স পাস হয়ে গেল, তারা সেখান থেকে নাই। এখন যার ফলে দেখা যায় তাদের ওখানে মেশিনটা একজনকে ট্রেনিং দিয়ে গেছে যে এটা এইভাবে চালাইতে হয়, সে চালাচ্ছে, রিপোর্ট কি হবে সে তো জানে না। আমরা ইতিপূর্বে বেশ কিছু জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে অপ্রয়োজনে বিভিন্ন সিজার, বিভিন্ন অপারেশন, এবং কিছুদিন আগেও দেখছি যে নর্মাল একটা বাচ্চা ডেলিভারি দিছে, এখন সেটা ডাক্তার বা ওই ক্লিনিকে কেউ ছিল না, পরবর্তীতে তাকে জোর করে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তার পেট সেলাই করে দেওয়া হয়ে গেছে, যে তাকে টাকা পেমেন্ট করতেই হবে। আমি দুইটা পয়েন্ট একটু লাস্টে ডিসকাস করবো, মানে এখনই করি। নাম্বার 1, এই যে ফোরকান মাহমুদ কোশ্চেন করলো যে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন লিস্ট শর্ট, মেডিসিনের লিস্ট, আর আমাদের গ্রামীণ যারা ক্লিনিক আছে ওইখানে ডাক্তারদের মেডিসিনের লিস্টটা লম্বা কেন? সহজ উত্তর, বিশেষজ্ঞ ডাক্তার সে প্রপারলি রোগটাকে ডায়াগনোসিস করতে পারে, সে এক্স্যাক্টলি আমার কি হয়েছে। আপনার একটা রোগ নির্মূল করতে বেশি মেডিসিনের প্রয়োজন হয় না।
আর আমাদের গ্রামের যারা চিকিৎসক আছেন তারা বুঝতে পারতেছেন আসলে এক্স্যাক্টলি আমার সমস্যাটা কোথায়। সে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে 4-5টা অ্যাঙ্গেলে চিন্তা করিয়া 5টা অ্যাঙ্গেলই তাকে ট্রিটমেন্ট দেয়। এই সে জন্য মনে করে হয়তো একটা না একটা কাজ হবে আর কি, একটা না একটা কাজ হবে। তার মানে কি হলো, আপনার ওখানে তো 2টা মেডিসিনে কাজ করলো, বাকি 8টা মেডিসিন আপনার বডিতে ক্ষতি করলো। আর এই ক্ষতির পরিমাণটা আপনি কিন্তু আপনার বডিতে লং টাইমের জন্য এই প্রভাবটা পড়ে। আর এইখানে আরেকটা বিষয় অ্যাড করি, আমাদের গ্রাম থেকে অনেক লোকে আমাকে ফোন দেয়, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলি। আর যাদেরকে আমি দেখি বরিশাল শহরে, আমি দূরে নাই যাই, যেহেতু আমাদের লোকাল প্রোগ্রাম, আমরা লোকালি একটু চিন্তা করি। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট ডক্টর চুজ করতে পারে না। আসলে তার সমস্যা কি, সে কোন ডাক্তার দেখাবে। বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আছে, যে তার মেডিসিনের সমস্যা, না তার গাইনোকোলজির সমস্যা, না তার গ্যাস্ট্রোলিভারের সমস্যা, না তার হেপাটোলজির সমস্যা, না এন্ডোক্রাইনোলজির সমস্যা। এই জিনিসগুলা তারা পেশেন্টরা নিজেরাও বোঝে না, আসে অমুক ডাক্তারকে দেখাবো। আর আমাদের ডাক্তাররা তো লুবি, তাদেরকে যখন তাদের কম্পাউন্ডার যারা থাকে, তাদের যারা ইসের রিসিপশনে থাকে, এদেরকে বললে তারাও তখন বলে না যে আসলে আমার এই স্যার এই রোগের ট্রিটমেন্ট করে না, বা সে বিশেষজ্ঞ না, এই বিষয়ে বিশেষজ্ঞ না, তারা বলে না কখনো। অমুক ডাক্তার ভালো বোঝে, এই কথাটাও তারা বলে না। যার ফলে কি হয়, সে যে বিষয়ে এক্সপার্ট না, সেই বিষয়ে ট্রিটমেন্ট তাকে করে। আর এই জন্য আমাদের জনগণ যারা আছে, আমার যারা লাইভ টক শো আজকে শুনছেন, আমাদের এলাকার যারা আছেন, তাদের প্রতি আমার পরামর্শ হইল, অ্যাটলিস্ট আপনার রোগ কি রোগটা হয়েছে, আপনার এলাকায় কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করেন যে ভাই আমার কি সমস্যাটা হয়েছে, আমি কোন গ্রুপের ডাক্তার দেখাবো। অথবা আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, ওইখানে ডাক্তারের সাথে পরামর্শ করেন যে আমার এই সমস্যাগুলো আছে, আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে চাচ্ছি, তা সেক্ষেত্রে আপনি আমাকে কোন বিভাগের ডাক্তারকে দেখানো সাজেস্ট করেন। অ্যাটলিস্ট এই পরামর্শটুকু লইয়া বিভাগীয় শহর হোক আর আমাদের রাজধানী হোক, যেখানে যেহেতু আমাদের এলাকার লোকের দৌরত্ব হলে 2 জায়গায় হয়, বরিশাল নয় ঢাকায়, যেখানেই যাক অ্যাটলিস্ট এইখানে এই 2টা জায়গায় আইসা মানে আগে মানে রোগটাকে মানে কোন ধরনের ডাক্তার দেখাবে এইটাকে সিলেক্ট করে সঠিক ডাক্তার নির্বাচন করুক, এই একটা পরামর্শ রইল। আর 2 নাম্বার পরামর্শ হইল, তারা যখন কোনো সমস্যা হবে অ্যাটলিস্ট কালেক্ষেপণ না করিয়া ইনিশিয়াল অবস্থায় কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাতে তারা যায়। কারণ তারা ওই গ্রামের লোকাল বাজারের ফার্মেসিওয়ালা বা ডায়াগনস্টিক সেন্টারে ছোটখাটো ডাক্তার না দেখাইয়া, সে যদি মনে করে আমার সমস্যাটা গুরুতর, তাহলে যাতে সে সরাসরি কোনো এক্সপার্ট ডাক্তারের কাছে যায়, এইটা তাদের প্রতি পরামর্শ। যদি তারা লেট করে যায়, তখন তার ওই রোগটাকে কিউর করাটা ওই ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং অনেক সময় সেও ফেল হয়ে যায়, যে সে বুঝতে পারতেছে না আসলে পেশেন্টের সমস্যা কি হচ্ছে। এই জন্য আমরা এই সমস্যাগুলো আসলে গ্রাম পর্যায়ে বেশি দেখছি। আমরা ডাক্তার নির্বাচনে অনেক ভুল করে থাকি। আমরা রোগের প্রাথমিক অবস্থায় ডাক্তার দেখাই না, গ্রামের বিভিন্ন টোটকা চিকিৎসা নেই, পরবর্তীতে যখন বৃহৎ আকার ধারণ করে তখন আর আসলে কিছু করার থাকে না। একটা পর্যায়ে আমাদের বিশেষজ্ঞ শরণাপন্ন হতেই হয়, কিন্তু সেটা প্রাথমিক অবস্থায় করে গেলে হয়তোবা সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো আমাদের লাইভটা আসলে আজকে একটু লম্বা হয়ে গেছে, তো আলোচনার শেষ দিকে আমরা সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। তো পিয়ার সবুজ বিশ্বাস, শেষ সময়ে আপনার কাছে কিছু কথা শুনতে চাইবো লাস্ট, যে গ্রামীণ ব্যবস্থায় আসলে আমাদের সচেতনতার অভাব, অনেক জায়গায় সমস্যা রয়ে গেছে। তো আমাদের কি করণীয়, আমরা কিভাবে এই সমস্যাগুলি উতরিয়ে সামনে আগাতে পারি, এবং আমাদের যে যারা তরুণ সমাজ আছে, আমাদের একটা সংগঠন আছে, আমরা কি ভূমিকা পালন করতে পারি, আমাদের কিছু করণীয় আছে কিনা এই ব্যাপারে মানুষকে সচেতন করার ক্ষেত্রে। জি আসছি আপনার কাছে, আসছি। জি জি আপনি জি লাস্ট আপনাকে সময় দিব। তার আগে পিয়ার সবুজ বিশ্বাস দাদার কাছ থেকে আর কি শেষ কথা শুনবো, এই ব্যাপারে আপনার কিছু কথা শুনতে যাচ্ছি আর কি। তো যেটা হচ্ছে যে সাখাওয়াতের কথা ধরে যদি বলি, যে রেফার্ড এবং ডক্টর নির্বাচন, আমি আমাদের কর্পোরেটেরই এক্সাম্পল দেই, এইটা দিয়েই আমি গ্রামীণের দিকে চলে যাব এবং লাস্টে কিছু মানে সচেতনতামূলক বলে শেষ করব।
তো এই যে রেফার্ড ব্যাপারে আমি একদম ঢাকার একটা চিত্র, মানে এটা থেকে আমার শিক্ষা নিতে হবে যে ঢাকায় যদি এই অবস্থা হয়, আমাদের সমাজ আসলে আমরা কোন অবস্থানে আছি। তো চিত্রটা হচ্ছে এরকম যে এক ডক্টর, খুব রিনোন্ড একজন ডক্টর, উনি হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ। তো ডক্টর সাহেব হচ্ছে যে ডক্টরের কথা বলছি, ওনার সিরিয়াল হচ্ছে 50টার বেশি দেয় না, এবং উনি ইচ্ছা করলে 200 পেশেন্টও দেখতে পারে। ওনার সিরিয়াল পেতে হলে সকাল 8টা থেকে 9টার মধ্যে, অথবা আরো আগে 7:30 থেকে আধা ঘন্টা থাকে ওপেন, 7:30 থেকে 8টার মধ্যে। 8টা 1 মিনিটে ফোন দিলে ওনার সিরিয়াল পাওয়া যাবে না। মানে সারা দিন রোগী দেখে, অনেক রিনোন্ড একজন ডক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর। তো যেহেতু আমি এই লাইনে আমার সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, মাঝে মধ্যেই কোনো পেশেন্টের ব্যাপারে অনেক সময় হেল্প লাগলে উনি আমাকে ফোন দেয়। তো এরকম একটা পেশেন্ট, এই পেশেন্ট হচ্ছে একটা হসপিটালের ডিরেক্টরের নাতি, মানে হচ্ছে একটা হসপিটাল, সেটাও রিনাউন্ড হসপিটাল, সে ডিরেক্টরের নাতি। সে ডক্টর আইডেন্টিফাই করলো যে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস আছে, বাচ্চার বয়স 8 বছর। তো যেহেতু ডিরেক্টর মানুষ, নিজের হসপিটাল, একদম ওটি করতে, ওটি টটি সব করলো, নিজেদের হসপিটাল, কোনো ব্যাপার না। অফিস যে সার্জন, সেও রেডি। চিন্তা করেন যে সার্জন রেডি, নিয়ে যাবে। তো এই ডিরেক্টর ভদ্রলোকও আমার বন্ধু মানুষ, আমরা একই মহল্লায় থাকি। আমি যেহেতু একটা বড় হসপিটালে চাকরি করি, এই জন্য সে আমার সাথে একটা রিলেশন বজায় রাখে। তো উনি ওটিতে যাবে, জাস্ট ওই মুহূর্তে আমাকে ফোন দিল যে ভাই, এই এই অবস্থা, কি করি? তারপর আমি বলছি, দেখেন, এই সাজেশনটা তো আমি আপনাকে এইভাবে দিতে পারবো না। আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এরকম, আসবে, আমাদের এমার্জেন্সিতে হচ্ছে রোগী দেখবে, তার সবগুলো প্যারামিটার জাজ করার পর ওই পেশেন্ট কোন ডিসিপ্লিনে যাবে, দ্যাট ডিসাইড অনলি দ্য এমার্জেন্সি কনসালটেন্ট। মানে এমার্জেন্সির কনসালটেন্ট ডিসাইড করবে যে এটা কি নেফ্রোতে যাবে না ইউরোতে যাবে, কারণ আমাদের এখানে সব ডিসিপ্লিনই আছে। মেডিসিনে যাবে না কার্ডিয়াকে যাবে না গাইনিতে যাবে, কোন ডিসিপ্লিনে যাবে, এটা আমাদের হসপিটালে এমন না যে এসি তাকে মেডিসিনে দিয়ে দিল, এসি কার্ডিয়াকে বিপি প্রেশার বেশি, তাকে কার্ডিয়াক ডক্টরের কাছে দিয়ে গেল। তো আমি এটা বললাম, ওই ভদ্রলোক চিন্তা করেন, ওনারই সার্জন, ওনার আন্ডারই সে সার্জন চাকরি করে, যে সার্জন উনিও এফসিপিএস করা। এই যাদের বলতেছি এরা সবাই এফসিপিএস করা, ওই ডক্টর এফসিপিএস করা, উনিও এফসিপিএস করা। এরপরে ওই ভদ্রলোক যেহেতু আমার সাথে পরিচয় ভালো, উনি নিয়ে আসলো, আমার এমার্জেন্সিতে নিয়ে আসলো। এমার্জেন্সিতে দেখলো সবকিছু, এর পরে বাচ্চার দেখলো যে তার ইউরিনারি সিস্টেমে একটা ভেসেল পেস লেগে আছে, যেটা কিনা হচ্ছে ইউরোলজির প্রবলেম। আবার ইউরোলজি ডিপার্টমেন্টটা সব জায়গায় থাকেও না। এবং এই এমার্জেন্সি ডক্টর সাথে সাথে আমাদের এবার ইউরোলজিকে রেফার করলো। অবস্থাটা খারাপ বিধায় ওখানে স্পেশালিস্ট কনসালটেন্ট তো সলভ করতে পারলো না। আমাদের যে চিফ ইউরোলজিস্ট, আপনারা চিনবেন, ডক্টর প্রফেসর এম এ জুলকিফল, উনি হচ্ছে বাংলাদেশের একদম ফার্স্ট ওয়ান ইউরোলজিস্ট। নামটা এই জন্য বলতেছি যে ইউরোলজিক্যাল, আপনারা যারা লাইভে আছেন, এরকম ইউরোলজিক্যাল কোনো প্রবলেম হলে অবশ্যই বিদেশে নেওয়ার আগে ওনাকে দেখাবেন। উনি হচ্ছে বিদেশেই ছিল, জাস্ট বাংলাদেশে এসছে। তো উনি এখন ইউনাইটেডে আছে, উনি এখন আমার হসপিটালে নাই। তারপরও আমি ওনার কথা বলতেছি এই জন্য যে একজন ইউরোলজিস্ট খোঁজার ক্ষেত্রে। তো যাই হোক, পেশেন্ট আসলো, ইউরোলজিস্ট দেখলো, দেখার পরে এবং তার অবজারভেশন ছিল ওই পেশেন্টের হচ্ছে ইমিডিয়েট 1 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ওই যে নার্ভটা পেঁচানো আছে, বাংলা কথায় যদি বলি, মেডিকেল টার্ম নাই বলি, ওইটা ঠিক করবে, ইউরোলজির অপারেশন লাগবে। এবং এটা যদি 1 ঘন্টার মধ্যে না হয়, ওইটা ইনফেকশন হয়ে যাবে। আর ওখানে ইনফেকশন হয়ে গেলে 8 বছরের রোগী মারা যাওয়ার পসিবিলিটি 90%। তো জটিল অবস্থা। এই আসলো, এমার্জেন্সি ক্ষেত্রে ইউরোলজিস্ট আসলো, অপারেশন করলো, দ্যাটস ওকে। তো এটা দিয়ে হচ্ছে যে চিন্তা করেন, সে পরে এফসিপিএস ডক্টর তার দোষ এড়ানোর জন্য আমার সাথে বললো, হ্যাঁ আমি তো ওইটাই বলেছিলাম, ওনার ডায়াগনোসিসে অ্যাপেন্ডিসাইটিস লেখা, বাট আমার যেহেতু বন্ধু মানুষ, উনি আমাকে বললো আমি তো ওইটাই বলেছিলাম। আর আমি কিন্তু ওনার ধরলে ধরতে পারি যে আপনি ডায়াগনোসিস এখানে লেখা তো অ্যাপেন্ডিসাইটিস। সার্জন সার্জন যেহেতু আমি আমার সাথে পরিচিত না, ওটা উনি উনি যার হসপিটাল, যার সার্জন, উনি মেকআপ করবে। তো এটা হচ্ছে যে এই একটা ঢাকার চিত্র। গ্রামের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে একটা রোগী যদি বারবার মনে হয় যে কোনো মাল্টিপল প্রবলেম থাকে, তার যদি একটু হলেও এবিলিটি থাকে বিভিন্ন জায়গায় না ঘুরে, অবশ্যই, মানে ছোটখাটো প্রবলেম হলে এলাকায় সলভ করে নিক, বা এলাকার মধ্যে যারা ভালো ডক্টর আছে সলভ করে নিক। যদি
ওই ধরনের একটু সিভিয়ার প্রবলেম থাকে, আশা করি ঢাকায় এসেই না কনসালটেন্ট খুঁজে, ওইভাবে প্রপার কনসালটেন্ট খুঁজে বের করে তাকে দেখানো। দেখা যায় এক নিউরোলজিস্ট আমাদের এখানে ডক্টর দেখা যায় 2টা ওষুধ দেয়। ওর ওর প্রেসক্রিপশন ধরেন যে এই 10টা প্রেসক্রিপশন থাকে, ওই প্রত্যেকটা প্রেসক্রিপশনে 10টা 15টা করে ওষুধ লেখা। আমাদের এখানে আসলো 2টা শুধু এই ইয়া দিয়ে দিল, এবং বিদেশের প্রোটোকলটাও এরকম। তো আসলে হচ্ছে যে এতদিন কি ছিল, পেশেন্টের ডায়াগনোসিস হয় না। তো আমার কাছে যারা অডিয়েন্স আছে বা যারা পরে লাইভটা দেখবে, আমাদের ইউটিউব চ্যানেল দেখবে, তাদের প্রতি হচ্ছে আমার রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই একটা ভালো ডক্টরের শরণাপন্ন হবেন। সেটা হয় মানে মেজর যে আমাদের এখানে বিষয়গুলো অবশ্যই ভালো বিশেষজ্ঞ দেখানো উচিত প্রাথমিক অবস্থায়, হুটহাট বিভিন্ন জায়গায় আসলে না দেখানোটাই উচিত যেখানে স্বাস্থ্য ঝুঁকি থেকে এটা যায় আর কি। হচ্ছে সাজেশন। আর যারা হচ্ছে আমাদের স্বাস্থ্য দিকে আমাদের উপকার করার জন্য আসছে, যাদের হসপিটাল আছে, হসপিটালের মালিক বা ডায়াগনস্টিকের মালিক, এদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা অন্তত একজন হলেও, প্রত্যেকটা সেক্টরে একজন হলেও এক্সপার্টিস দেন। এক একটা টেকনিশিয়ান ধরেন যে অরিজিনাল হয় ডিপ্লোমা নেন, আপনারা একজন নেন। ও ও আপনার টিমটাকে, আপনার হয়তোবা এখানে লিমিটেশন যেটা আছে আমি বুঝি যে হয়তোবা কম স্যালারিতে ওকে পাচ্ছে, যার ফলে আমরা কি হয় এখানে বিএসসি নেয়। যেমন আমার প্রেক্ষাপটে বিএসসি, আমাদের প্রেক্ষাপটে বিএসসি নেওয়ার দরকার নেই, ডিপ্লোমা নিই। ডিপ্লোমা একজন নেই, একজন টোটাল, ওকে টিমের লিডার থাকবে, ও সবাইকে শিখাই দেবে। তাহলে ও থাকলে হবে কি, ডিসিশনটা ঠিকভাবে নেওয়া হবে। তো আমার কাছে, যদি আমার অডিয়েন্স এর মধ্যে যদি আমাদের হেলথ প্রফেশনাল কেউ থেকে থাকেন, আমার কাছে রিকোয়েস্ট, জোর রিকোয়েস্ট, যেহেতু আমি এই প্রফেশনে আছি, মানুষের সেবা করাটা হচ্ছে আসলে, আমরা এই প্রফেশনে কিন্তু শুধু চাকরি করি তা না, মানুষের সাথে সাথে সেবাও করি। তো যেহেতু সেবা করার আসছেন, হ্যাঁ আপনার বাণিজ্যিক ভাবে অবশ্যই আপনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন। এই প্রোটোকলটা মেনটেন করেন, আশা করি আপনি আপনি আপনার বিজনেস কোনোদিনও ফল করবে না। আপনার ট্রাস্টনেস, আপনার পেশেন্ট, আমি একদম যদি ইয়াতে বলি, আপনার পেশেন্ট বাড়বে, আপনার সবকিছু বাড়বে। প্লিজ আপনারা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে একজন করে প্রফেশনাল লোক নেন, টেকনিশিয়ান হোক, ডক্টর হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একজন হলেও অন্তত সে যেন ডিসিশন নিতে পারে, তাকে অন কলে রাখেন, যেভাবে হোক রাখেন। আর আর দেখা যায় মঠবাড়িয়াতে কিছু ডক্টর আছে দেখছি, তারা আসলে এমবিবিএস ডক্টর, হি ইজ এ ডক্টর। সে হচ্ছে, দেখছি অনেক ডক্টর মঠবাড়িয়াতে এমন ডক্টরও শুনছি যে রেফার করে দেয়, হ্যাঁ আপনার নিউরো রেফার করে দেয়। থ্যাংকস এ লট, এটা হচ্ছে ডক্টর। আসলে একজন ডক্টর যখন এমবিবিএস পাস করে, সে অতটা খারাপ হতে পারে না, হয়তোবা আমাদের সিচুয়েশনে খারাপ, বাট তার মধ্যে এমবিবিএস পাস করলে সে একটু হলেও নীতিবান থাকে। তো আমরা আশা করি আমরা যারা এই বিজনেস রিলেটেড যারা আছি, তাদেরকে এইভাবে লোভী করে তুলবো না। আমাদের টাকা ইনকামের অনেক ওয়ে আছে। তাকে অযথা সিবিসি লিখতে হবে, অযথা একটা সিবিসি টেস্ট, এক্সরে সিবিসি দিয়েই দিল, শুধু শুধু সিবিসি দিলেই তার বিজনেসটা আসবে, নট লাইক দ্যাট। আপনি ট্রিটমেন্টটাকে ভালো করেন, আমি এটা ডক্টরদের কাছেও রিকোয়েস্ট, ট্রিটমেন্টটাকে ভালো করেন। আমাদের যে পেশেন্ট আছে আমাদের সারাউন্ডিং এরিয়ায়, আপনি বিজনেস করে করতে পারবেন না, বিজনেস করে শেষ করতে পারবেন না। আমাদের পেশেন্টরা, আজকে আমাদের ওখানের পেশেন্ট আমি দেখছি ঢাকায় কেন, ইন্ডিয়াতেও যায়। নারায়ণা হেলথ কেয়ারে, আমি নারায়ণা হেলথ কেয়ারের সাথে, ইন্ডিয়ার সাথে আমি কোলাবোরেটেড। নারায়ণা হেলথই আমাদের এলাকার অনেকে আছে রেগুলার যায়। তো আমি আমি অবশ্যই আপনাদের এনশিওর করবো আপনার বিজনেসে কোনোদিনও খারাপ করবেন না। আমাদের এখানে প্রচুর একটা ভালো মার্কেট আছে, বিজনেসটা ভালোভাবে এনশিওর করেন, দেখবেন পেশেন্টের অভাব হবে না। শুধু শুধু অযথা হচ্ছে সিজার করলে প্রোটোকল মেনে করেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর হচ্ছে যারা হচ্ছে আমাদের আমার গভর্নমেন্ট যারা ডক্টর আছে, বিশেষ করে টিএইচ এ যারা হচ্ছে একদম যেমন ধরেন যে থানা টিএইচ এ, আমার রিকোয়েস্ট প্লিজ রুরাল এরিয়ার, এটা আমার রিকোয়েস্ট যে রুরাল এরিয়ার ট্রিটমেন্টটা একটু হলেও, এটা আমার বলার কথা না, যেহেতু আমার দায়বোধ থেকে বলছি, একটু হলেও এনশিওর করা উচিত আমাদের। আমি তাদেরকে বলবো না করেন, এটা তাদের আপ টু দেব, যে তারা তারা করবে না করবে তাদের ব্যাপার, বাট আমার রিকোয়েস্ট যে একটু হলেও করেন। আমাদের রুরাল যে রুরাল ইউনিয়ন হেলথ কমপ্লেক্স গুলো আছে, ওখানে সাখাওয়াত এর আগে বলছে, ওখানে সব মাতৃ সেবা, শিশু সেবা, কৈশোরকালীন সেবা, সব সেবারই অপশন আছে ওইখানের। হলেও যেটা হচ্ছে যে প্রিলিমিনারি রাত 2টে অসুস্থ হলো, প্রাইমারি 8 পাওয়ার জন্য যে ট্রিটমেন্ট দরকার, ওইটা একটু আপনারা প্লিজ বাস্তবায়ন করেন। আমাদের যেটা হচ্ছে যে ওই কমিউনিটি হেলথ ক্লিনিক, ওখানে একটু মনিটর করলে, ওখানে একজন যদি মেডিকেল প্রফেশনাল থাকে, তার সে থাকলে তার টিমটা ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি। একজন টিম লিডার যদি প্রফেশনাল হয়, তো প্লিজ হচ্ছে সেইগুলো এনশিওর করেন। আর হচ্ছে আমাদের যে ড্রাগ অথরিটি ফার্মেসি
ফার্মেসি ওনার যারা, তারা তারা আমি তাদেরকে, তারাও একটু প্রফেশনালিজম, তারা প্রয়োজনে ডিগ্রি না থাকতে আপনি ডিগ্রিটা এর মধ্যে করে দেন, যেন একটা ওষুধ একটা পেশেন্টের হার্ম না করে, ক্ষতি না করে। অ্যান্টিবায়োটিক, আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াই আপনি বিজনেস ভালো করতে পারবেন। আর এইটাই আর কি। আর পেশেন্টদের প্রতি আমার খুবই রিকোয়েস্ট যে আপনারা সচেতন থেকে হচ্ছে যে ভালো ডক্টরের ভালো ট্রিটমেন্টের শরণাপন্ন হন। এবং অযথা হচ্ছে এই যে মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন বলতে এই অনেকে আসলে, এটা পেশেন্টেরই কিছু সাইকোলজি আছে। পেশেন্টরা দেখা যায় বড় বড় একটা সিরাপ দিলে হয়। এখন এখানে যত বড় সিরাপের যত কোম্পানি আছে, ওর মধ্যে আসলে ওই মাল্টিভিটামিন ইনগ্রেডিয়েন্টসই নাই। কিছু আছে মাল্টিভিটামিন, কিছু ট্যাবলেট আছে, তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন একটু এখানে অ্যাড করি, সাখাওয়াত অ্যাড করবে। হ্যাঁ, সাখাওয়াত শেষে ঠিক আছে, শেষে করতে হবে। আচ্ছা, এইটা মাল্টিভিটামিনের ব্যাপারটা সাখাওয়াত অ্যাড করবে আশা করি। যে ওর মধ্যে আসলে হ্যাঁ 32 মাল্টিভিটামিন ইনগ্রেডিয়েন্টস যার মধ্যে আছে, অবশ্যই কাজ করবে। এটা আমাদের কিছু বাইরের কোম্পানির ওষুধ আছে খুবই ভালো কাজ করে, ক্যালসিয়াম আছে খুবই ভালো কাজ করে। প্লিজ হচ্ছে যে ওইগুলো এনশিওর করেন। বড় বড় ডিব্বা কিছু আছে যে ডিব্বার উপর খরচ করে, ডিব্বাটা দেখলে, ধরেন যে আমার বাড়িতেও দেখছি, ডিব্বাটা দেখলে আমি আমার বাড়িতেও বুঝাতে পারি না যে ডিব্বাটা এত সুন্দর করে যে পেশেন্ট ওই ডিব্বায় অর্ধেক সুস্থ হয়ে যায়। এটা ক্রেতাকে আকর্ষণীয় ভাবে তুলে ধরার একটা আর কি কৌশল, আর প্যাকেজিং এর একটা আছে ব্যবসায়ের, এইটা আর কি। তো এইগুলো হচ্ছে যে ওই আসলে মাল্টিভিটামিন, এইগুলো ছাড়া তেমন রেজিস্টার্ড মাল্টিভিটামিন, আর পেশেন্টরা, ডক্টরদেরও দোষটা, পেশেন্টরাও যখন যায় আমার একটা ভিটামিন লিখে দেন, ভিটামিন না দিলে ওই বড় একটা ডিব্বা ভিটামিন দিলে, তারপরও এর মধ্যেও আমাদের বড় কিছু কিছু হার্বাল কোম্পানি বা কিছু কিছু ভালো প্রোডাক্ট আছে। সমস্যা তো আমাদের মধ্যে আছে। আমরা একটা কিছুদিন আগে মানুষ এই যে মোটা হওয়ার জন্য শুনতাম যে গরুর ঔষধ খাচ্ছে, বিভিন্ন ধরনের হাস্যকর জিনিসপত্র খাচ্ছে। তো এইরকম পরিস্থিতি তো আমাদের মধ্যেও আছে। সমস্যা তো আমাদের মধ্যে আসলে ওই সাইকোলজি বুঝেও, হ্যাঁ এটাও ঠিক, ডাক্তাররা আবার অনেক হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক পেশেন্ট আছে টেস্ট না দিলে আবার দেখা যায় যে প্রথমবার আসলো, এগুলো সাইকোলজি ডক্টররা করবে, কারণ ডক্টর এই যে মানে এনাফ, মানে এই সেক্টরটা ওনরা দেখে, আই অনার দেম। তারা মানে তারা হচ্ছে তারা আসলে আমাদের সমাজের অনেক প্রফেশনই আছে, তারা আমাদের সমাজে হচ্ছে কি বলবো যে একদম সেবাদানকারী একটা প্রফেশন এবং উচ্চ শিক্ষিত একটা প্রফেশন। আর আমিও আশা করব ওষুধ কোম্পানিগুলো তাদেরকে লোভী করে তুলে, হ্যাঁ সবাই বিজনেস তার পার্ট থেকে করবে, বাট একটা পেশেন্টের ক্ষতি না হয়, সে ভালো একটা ট্রিটমেন্ট পায়, এটা সবার এন্ড থেকে হচ্ছে এটা এনশিওর করা। তো আশা করব সবাই আজকের আলোচনায় হলেও যে আমরা যাতে কনসাসটা গ্যাদার করি এই করোনা থেকে, বা এই যে আমরা অযথা কোনো ওষুধ খাবো না, একটু হলেই অ্যান্টি আলসারেন্ট, অ্যান্টি গ্যাস্ট্রিকের ওষুধ কি বলে, দেখেন আপনি এর আগে এই রেডিটিনিন ছিল, রেডিটিনিন ব্র্যান্ডে ওয়ার্ল্ডে ব্যান্ড হয়ে গেছে, আমাদের দেশে তারপরও কত 1 না 2 বছর চলছে। ওয়ার্ল্ডে যেটা ব্যান্ড প্রোডাক্ট ছিল রেডিটিনিন, নিউ সেপ্টিনার, ওই নিউট্যাক, মানুষ দিদারসে খেত। তো দেখেন ওয়ার্ল্ডে সেটা ব্যান্ড হওয়া, বাট আমাদের দেশে কিন্তু অনেকদিন চলছে। তো এখন দেখেন অমিপ্রাজল সবাই খাচ্ছে, এমন কোনো বাসায় বাড়িতে নাই যে গ্যাস্ট্রিকের ওষুধ। আর এমন ডক্টর আছে 2টা ওষুধ লিখবে, 2টা কোম্পানিকে রাখে, যে তার অ্যান্টি আলসারেন্ট লিখে দেয়, লাগুক না লাগুক, অ্যান্টি আলসারেন্ট লিখে দেয়, মাল্টিভিটামিন লিখে দেয়, ক্যালসিয়াম লিখে দেয়, ক্যালসিয়াম লেখে ডিএক্স, ডিএক্স মানে পাওয়ার দিয়ে দেয়। মানে ডক্টর তো বুঝে, ডক্টর অ্যাসিস্ট্যান্ট আছে কিছু, মানে তাদেরকে আমরা ডক্টর বলি, এসে ধরেন যে হাতটার ব্যথা বেশি, সিমটম বলবে, ডিএক্স লাগিয়ে দেয়, মানে অমুক ক্যাল ডিএক্স, কোরাল ক্যাল ডিএক্স এরকম। তো ওটা যদিও মাল্টিভিটামিন, তারপরও হচ্ছে বডিতে একটা একটা যেটা দরকার সেইভাবে যাতে পুশ করা হয়। আর তারা স্কিল এনাফ, তারা ভালো বুঝে। আশা করি যে সবাই একটু সবাই থেকে যাতে আমরা কারো ক্ষতি না করে আমরা আমাদের প্রফেশনটাকে রক্ষা করি, আশা করি সেটা হবে। ডক্টরের থেকে আপনার মানে আশা করবো আপনার প্র্যাকটিস ভালো হবে, ট্রিটমেন্ট ভালো হলে আমাদের যে পেশেন্ট আছে আমাদের এরিয়ায়, তাতে আমরা আমাদের অনেক বড় বিজনেস, যেটা হচ্ছে যে বিজনেস, মেডিকেল বিজনেসটা করতে পারবো। যে পেশেন্ট গুলো রেফার করার টেন্ডেন্সিটা অবশ্যই থাকতে হবে। আমি পারছি না রেফার করে, এই পেশেন্টটা রাখলে আমার কিছু বিজনেস হবে, বরঞ্চ ওই পেশেন্টটা রেফার করে দিলে ওই ওই সুবাদে, ওই যে গুড একটা হলো যে রেফার করে দিছে, দেখেন মঠবাড়িয়া একটা হসপিটাল রেফার করে দিছে, আমার কানে আসছে, আমার কেমন শুনলেই মনে হয় ওই হসপিটালটা খুব ভালো। আসলে ওই হসপিটালের ম্যানেজমেন্ট অত ভালো না, আমি জানি, বাট দেখেন এই একটা কাজের মাধ্যমে
তো ওইটাই রেফার করে দিলে তার আত্মীয় স্বজনরা ওইটা ভালো হসপিটাল বুঝে দেন আসবে। আর রেফার করে না দিয়ে ওই হসপিটালটা রেখে মেরে ফেললে ওই হসপিটাল তো, ওই পেশেন্ট তো যাবেই, তার আত্মীয় স্বজন যাবে, এলাকা যাবে, পরে পুলিশও আসবে, উপজেলা পরিষদ চেয়ারম্যানও আসবে, পুলিশ আসবে, নেতা আসবে, সাংবাদিক আসবে, সবাই খাবে। কি দরকার সাংবাদিকদের খাবো? আর সাংবাদিক আমাদের এলাকা আছে কিছু, এখন আসলে বলতে হয়, সাংবাদিক কোনো কিছু হলেই সাংবাদিক হাজির। ও কিন্তু বোঝে না, ট্রিটমেন্টই বোঝে না। একটা সাংবাদিক যখন একটা ট্রিটমেন্ট, রোগী মারা যায়, তাকে ট্রিটমেন্ট অপশন মেডিকেল সাংবাদিক হতে হবে, যদিও মেডিকেল সাংবাদিক কথাটা ইয়ে না, বাট তার জানতে হবে সে ট্রিটমেন্ট না জেনে শুধু শুধু প্রেশার ক্রিয়েট করে। ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার কি করে, এর মধ্যে ধরেন যে কোনো নেতা, ডায়াগনস্টিক সেন্টার ওই টাকাটা ওই অন্যদিকে খরচ করে। আরে বাবা, ওই টাকাটা পেশেন্টের জন্য ভালো একটা ইমপ্রুভমেন্ট, ভালো একজন ডক্টর সে ইনভেস্ট করুক, ওই ইনসিডেন্টটাই ঘটবে না। ওই পেশেন্টটা রেফার করলে দিলে ওই ইনসিডেন্টই ঘটতো না, সাংবাদিকও আসতে পারে। তো এটাই হচ্ছে সবার প্রতি আমার কামনা। আর সবার সুস্বাস্থ্য কামনা করে। করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে, শুধু করোনা না, আমাদের অন্যান্য ভাইরাস প্লাস শীতকালীন আমাদের এই সামনে এই শীতটা, যাতে শীতকালীন যে ভাইরাস গুলো, শীতকালীন ফ্লু থেকে আমরা একটু সচেতন হলেই রক্ষা পেতে পারি। হ্যান্ড স্যানিটাইজ করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে হাত ধুলাম, আমরা সাবান ইউজ করলাম না, তাহলে কিন্তু হলো না। হ্যান্ড স্যানিটাইজার যা ইউজ করে ওই যেটা হচ্ছে জার্ম কিল করলাম না, তাহলে হলো না। আমি শুধু হাত ধুয়ে আসলাম, এটা কিন্তু পরিষ্কার হবে না। আমাকে যদি হাত নাও ধুই, আমি যদি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, দ্যাটস হয়ে গেল আমার। তো এই জিনিসগুলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে। আশা করবো শীতকালীন সময় সবাই ভালো থাকবেন। আর সবাই যারা আমাদের সচেতন নাগরিক সমাজের যারা কর্মীবৃন্দ আছেন, সবাই এই কনসাসনেসটা গ্রো করাবেন আমাদের সচেতন সমাজকে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সাখাওয়াত এরপরে ওই যেটা হচ্ছে যে মাল্টিভিটামিন নিয়ে বলবে, যেহেতু ওটা ওর পার্ট, ও মাল্টিভিটামিন নিয়ে বলবে। আর আমি আশা করব সাখাওয়াতের এই মাল্টিভিটামিন নিয়ে বলার পরে আমরা যাতে এই মাল্টিভিটামিন অ্যাওয়ারনেসটা, মাল্টিভিটামিন বা যেটাই ভার্বাল, এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করি। অযথা ওই বড় বড় বোতলের বা বড় এইসের বোতলের কত লিকুইড না খেয়ে আসল মাল্টিভিটামিন খাই। এই আশাবাদ ব্যক্ত করে সবার ভালো সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। শুভরাত্রি। জি, ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আজকে লাইভটা অনেক লম্বা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার করতে সময় লাগছে, যেহেতু মেডিকেল একটি টার্ম, অল্প কথায় হয় না। বিভিন্ন বিষয় আমাদের জানার প্রয়োজন, আর বিষয়গুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই জন্য আজকে লাইভটা একটু লম্বা হয়েছে। তো এখন বাকি যে বিষয়গুলি, দুই একটি ব্যাপার আমাদের সাকর সাহেব বলবেন, তারপরে আমরা আসলে লাইভটি শেষ করব। তো আপনার কাছে দুই একটি প্রশ্ন অলরেডি দুই একজন করে ফেলছেন। একজন জিজ্ঞেস করছেন যে আসলে যারা চিকিৎসা দিচ্ছেন ডাক্তার চেম্বার ছাড়াও যে কয়েকটা খাত থেকে টাকা পান কিনা, বা এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা, যে তারা বিভিন্ন উৎস থেকে হয়তো টাকা পান, এরকম একটা বিষয় থাকতে পারে। তারপর বলছে যে চিকিৎসা হলে কি অঞ্চলে, কি গ্রাম অঞ্চলে কি চিকিৎসা নেওয়া যাবে না, এভাবে একটা প্রশ্ন করছে আপনার কাছেই, যে গ্রাম অঞ্চলে কি তাহলে আমরা চিকিৎসা নিব না, বা কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ। বলবেন। আমি ধন্যবাদ। আমি সময় বেশি নেব না, অলরেডি 1 ঘন্টা 48 মিনিট আমাদের হয়ে গেছে। আমাদের মনে হয় এটি সবচেয়ে বড় সময় সাপেক্ষ লাইভ। আমার কাছে দুইটা কোশ্চেন। একটা হলো যে টাকা অন্যান্য খাত থেকে ডাক্তাররা পায়, সেটা কি? আমি একটু আগেও আমি বলছি যে আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার গুলা, আর দ্বিতীয়ত হলো ওষুধ কোম্পানির লোকজন ডাক্তারদেরকে উপটোকন দিয়ে থাকে। এটা ওপেন সিক্রেট যে ডাক্তারের বরিশালে আমি নাম ধরে ডাক্তার বলতে পারি, অমুক ডাক্তার একটা অমুক অমুক ডায়াগনস্টিক সেন্টার মান্থলি এত টাকা দেয়, যার ফলে এটা নিয়ে কিছু করার নাই, ডাক্তারের নৈতিক অবক্ষয় ঘটে গেছে। আর দ্বিতীয়ত হলো গ্রাম অঞ্চলে কি আমরা চিকিৎসা নেব না? অবশ্যই ভাই আপনি নেবেন, চিকিৎসা নিতে কোনো অসুবিধা নাই। আমি শুধু এইটাই বোঝানোর চেষ্টা করেছি আপনারা তাদের কাছ থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নেন এবং তাদের কাছ থেকে আপনার ওপেন ডিসকাস করেন যে ভাই এই বিষয় সম্পর্কে আপনি আমাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন কিনা। আপনি যদি মনে করেন ঠিক আছে আমার ট্রিটমেন্টই এনাফ, তা আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন না আমাকে কোথাও বেটার রেফার করা দরকার, আপনি আমাকে রেফার করে দেন। আজকে আমি 2 দিনই চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা মানুষের লিমিটেশন আছে। আমি ডাক্তার, আমি জানি এটা ট্রিটমেন্ট কি, কিন্তু বাট আমার ডায়াগনস্টিক সেন্টারে
বা আমার হসপিটালে এইটা ফ্যাসিলিটিস নাই, এটা আমার বলতে তো কোনো দোষ নাই, যে এই কথাটাই আপনি পেশেন্টকে বলে দেন যে আপনার ট্রিটমেন্ট এইটা, কিন্তু আমার এখানে ফ্যাসিলিটিস নাই, আমি করতে পারতাছি না, আপনি অমুক জায়গায় চলে যান, সেখানে ফ্যাসিলিটিস পাবেন। আর বাকি ইনিশিয়াল সব রোগের সমস্যা আছে, অবশ্যই নিজের থেকে ওষুধ কেনার চাইতে, ঔষধের দোকান থেকে ওষুধ কেনার চাইতে আপনার এলাকার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়াটা আপনার জন্য বেটার। অবশ্যই আপনি যাবেন, তবে তাদের সাথে আপনি রোগ সম্পর্কে ডিটেলস ডিসকাস করবেন, আপনার কি করণীয় উচিত এবং আপনি কোথায় গেলে ভালো বেটার অপরচুনিটি পাবেন। আর লাস্ট ওয়ান, মাল্টিভিটামিন একটার ভিতরে 36টা 52টা এইরকম A to Z দিয়ে দেয়। আপনি যদি দেখেন লেখা থাকে যে ক্যারোটিন 250 mcg মানে মাইক্রোগ্রাম, 250 মাইক্রো মানে 2 mg, মানে এটা আপনি এক বোতলে নিজেও পাবেন না। এইরকম কোয়ান্টিটি, সব স্মল স্মল কোয়ান্টিটি, কিন্তু বাট আসলে যখন আমরা এটাকে ফুললি এটাকে মিক্স আপ করাই, এগুলা যে প্রপারলি ইউনিফর্মিটি আছে কিনা সেটাও সন্দেহ। আর এটা সব মানে এক্স্যাক্টলি আছে কিনা এটা টেস্ট করাটাও ডিফিকাল্ট, এটাকে এনশিওর করতে পারে না, 8টা 10টা 12টা এনশিওর করে দেয়, আর বাকিটি আননোনই থেকে যায়। অতএব আমাদের লোকদের যারা আমাদের লাইভটা শুনছেন তাদের নিকট আমার পরামর্শ হলো যে আপনি মাল্টিভিটামিনের পরিবর্তে আপনি মাল্টিভিটামিন খাবার খান, যেসব খাবার ভিতরে সুষম বন্টন আছে, সব ধরনের আপনার পুষ্টিগুণ আছে, ওই ধরনের খাবার আপনি 300-400 টাকার ভিতরে যদি ওই খাবার কিনে খান, ওই সম পরিমাণ কাজ আপনি পাবেন। আর আজকে আমি আমাদের সচেতন নাগরিক সমাজের প্রত্যেক সদস্য সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সহজে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর উপস্থাপক সাহেবকেও ধন্যবাদ দিচ্ছি, সে প্রতি সপ্তাহে কষ্ট করে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে, মানে তার গুরুত্বপূর্ণ কাজ রেখে আমরাও টাইম দিতে পারি না, কিন্তু ঠিকই শাকিল তার সময় বের করে নেয়, এজন্য তার কষ্ট করার জন্য তাকে একবার ধন্যবাদ এবং মোবারকবাদ দিচ্ছি। আর প্রত্যেক জনের দোয়া করি এবং আমাদের এলাকার সমস্ত মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকেও, গুরুত্বপূর্ণ সময় দিয়ে, আসলে লম্বা সময় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এই বিষয়গুলো সবার জানা ছিল না, ব্যক্তিগতভাবে আমিও অনেক বিষয় জানতাম না। আজকের আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অনেক বিষয় জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এবং বিশ্বাসকে, যে বিষয়গুলো একটু ডিপলি আলোচনা হয়েছে এবং আমরা এখান থেকে অনেক উপকৃত হয়েছি। আমরা আশা করছি সবাই এই আলোচনা থেকে উপকৃত হবে এবং ব্যক্তি জীবনে এই বিষয়গুলি কাজে লাগিয়ে তারা উপকৃত হবে এবং প্রপার ট্রিটমেন্ট তারা নিতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করবে এই কথাগুলো। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই লম্বা লাইভটি দেখার জন্য। আজকে একটু লম্বা হয়ে গেছে যদিও, কিন্তু যে বিষয়গুলি আলোচনা করার ছিল খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো এড়িয়ে যাওয়ার উপায় নেই, একটু ডিসকাস করতে হয়েছে ডিপলি এবং আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো ধন্যবাদ আপনাদেরকে যারা দেখেছেন, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আগামী সপ্তাহে আবার চলে আসবো কোনো একটি নতুন বিষয় নিয়ে। কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব। আর আপনারা আমাদেরকে মতামত দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক গ্রুপ পেজে দিতে পারেন কোন বিষয় নিয়ে আলোচনা হলে সুবিধা হবে। সমসাময়িক বিষয় নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। তো ধন্যবাদ, সবাই স্বাস্থ্য কামনা করে আজকের লাইভটি এখানেই শেষ করছি। সকলের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।